ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে জিও ফর সার্ভার সাইড, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সার্ভার সাইড, ইউটিএম ট্র্যাকিং ইন গুগল অ্যানালিটিক্স ফর ইউটিএম ট্র্যাকিং ফর পেড অ্যানালাইসিস। ঠিক আছে, তো ব্রাউজার সাইড আগে আপনাদের দেখানো হয়েছে যে কিভাবে জিও ফর ব্রাউজার সাইড ট্র্যাক করে, এন্ড অ্যাপ বিট ট্র্যাক করে। অ্যাপ বিটটা যদি এখানে নাই, বাট দেখানো হয়েছে। ঠিক আছে, তো আমি যদি শুরু করি, আমি এগুলা কাইটা দিই, সব কাইটা দিই বোঝানোর ক্ষেত্রে, যাতে আপনাদের আরেকবার রিক্যাপ। ব্রাউজার সাইট কিন্তু আমি দেখাইছি, তো আমি ব্রাউজার সাইটটা একটু টাইনা টাইনা যাবো, টাইনা টাইনা যাবো মানে আমি আহ আর কি একটু মোটামুটি ফাস্ট কাজ করব, কারণ আজকের টপিক তো কভার করতে হবে, তাই না? এ হচ্ছে বিষয়। তো তাও আপনাদের কোশ্চেন থাকলে আমরা বললেন, ঠিক আছে। আর সার্ভার সাইড থেকে আমি বোঝানো শুরু করব। ঠিক আছে, তো দেখেন আমাদের যে ডকুমেন্ট আছে, এটা হচ্ছে সার্ভার সাইড সেট আপ। ঠিক আছে, একদম ইজি, ভয় পাওয়ার কিছুই নেই। তো আগে আমি ব্রাউজার সাইট শুরু করি। তো আমি যদি ফেসবুকের জন্য ব্রাউজার সাইট শুরু করি, এটা হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট, এটার জন্য আমরা আজকে কাজ করব। ঠিক আছে, তো ই কমার্স ওয়েবসাইট কিভাবে কাজ করে, ই কমার্স ওয়েবসাইটে কি কি ইভেন্ট ট্র্যাক করতে হয়, সবকিছু আপনাদের বোঝানো হয়েছে, আশা করি সবাই জানেন। এই জায়গায় কোনো প্রবলেম থাকার কথা না। তো আমি যদি সবার ফার্স্টে ফেসবুক ব্রাউজার সাইটটা একটু রিক্যাপ করি। তো এট ফার্স্ট আমাদের এই যে ট্যাগ ম্যানেজারটা থাকে, ট্যাগ ম্যানেজার ক্লায়েন্ট ক্রিয়েট করে দেয়। ক্লায়েন্ট ক্রিয়েট করে দেওয়ার পরে আমরা এই যে এমন একটা ফাঁকা সবকিছু পাই, সবকিছু ফাঁকা ফাঁকা থাকে। এই যে সবকিছু ফাঁকা ফাঁকা থাকে, আমি সব ডিলিট করে দিই। বেড়ে না না, এগুলো থাক, এগুলো যেহেতু দেখেছি এগুলো থাক, পর আবার বানাইতে ঝামেলা হলো। ট্রিগার এগুলো থাক, ট্যাগ গুলা ডিলিট করেছি। ঠিক আছে, তো আমি যদি একটু শুরু করি, তো ফার্স্টে আমরা ফেসবুক ব্রাউজার সাইটের জন্য নিউ একটা ট্যাগ নিব। ট্যাগ কনফিগারেশনে যাব, এই যে ফেসবুক আর্কাইভ, এটা সিলেক্ট করবো। এটা কিন্তু এখানে থাকে না, আমরা আমাদের এই জায়গা থেকে নিতে হয়, আপনারা হয়তো সবাই জানেন আশা করি। তো এটা নিব, এখান থেকে নিব, নেওয়ার পরে এই জায়গায় এটা চলে আসবে, দেন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটা ফেসবুক পিক্সেল আইডি দিতে হয়। তো যেহেতু এই পিক্সেল আইডিটা আমাদের বারবার ব্যবহার করতে হবে, সেহেতু আমরা কি করব, একটা পিক্সেল আইডি কনস্ট্যান্ট তৈরি করে নিব। কনস্ট্যান্ট কি বলছিলাম ভাই? কনস্ট্যান্ট মানে কখনোই চেঞ্জ হবে না, এটার ভ্যালুটা কি কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে, তো পিক্সেল আইডি আমরা একটা দিলাম, হাবি জামিল পিক্সেল আইডি, সেভ দিলাম। এটা পেজ ইভেন্ট থাকবে। ট্রিগার আমরা কি করব, অল পেজ দিয়ে দিব। এটার নাম ফেসবুক পিক্সেল পেজ দিয়ে দিতে পারি আমরা। ঠিক আছে, সেভ। আচ্ছা, এবার যেহেতু এটা ই কমার্স সাইট, এবার আমরা ভিউ আইটেম একটা ইভেন্ট তৈরি করতে হবে ই কমার্সের জন্য। আমরা আবার ট্যাগ, নতুন ট্যাগ নিব, ফেসবুক পিক্সেল সিলেক্ট করব। এই জায়গায় পিক্সেল আইডি যে যেটা ভ্যারিয়েবল দিয়ে বানাইছিলাম, ওটা সিলেক্ট করব। এই যে এফবি পিক্সেল আইডি। আচ্ছা, এবার আমাদের ইয়াটা কি হবে, ভিউ কন্টেন্ট। জিএফ4 এ যেটারে বলে ভিউ আইটেম, ফেসবুকে সেটারে বলে কি ভিউ কন্টেন্ট। যেহেতু এটা স্ট্যান্ডার্ড ইভেন্টে আছে, সেহেতু আমরা স্ট্যান্ডার্ডটাই দিয়ে কি কাজ করব, এটাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এবার অবজেক্ট প্রপার্টিসে এগুলো আগে দেখানো হয়েছে যে প্যারামিটার গুলো কি হয়। প্যারামিটার গুলো হয় কন্টেন্ট, আইডিস, কন্টেন্ট, কন্টেন্ট নেম, তারপর হয় প্রোডাক্ট, তারপর হয় ভ্যালু, কারেন্সি। একটা জানি কি হয়, আমি তো বুঝলাম। আচ্ছা, আরেকটা হবে আপনার ই, কি বলে, এটা জানি কি হয়, আইটেমস এর জায়গায় কন্টেন্টস, কন্টেন্ট,
আচ্ছা, এটা আমি মনে পড়লে দেন দিয়ে দিব, মানে আপাতত মনে আসতেছে না। যা কন্টেন্ট আইডি জায়গায় কি হবে, কন্টেন্ট আইডি জায়গায় আইটেম আইডি, সিজিএস আইটেম, এই যে আইটেম আইডি, ঠিক আছে। কন্টেন্ট নেমের জায়গায় কি হবে, আইটেম নেম। ভ্যালুর জায়গায় কি হবে ভাই, ভ্যালু, যেটা আমরা আগে ক্রিয়েট করছিলাম। কিভাবে ক্রিয়েট করছি এটা হয়তো আপনারা জানেন। কারেন্সির জায়গায় কি হবে, কারেন্সি। আচ্ছা, আমি ফেসবুকের প্যারামিটার গুলো একটু দেখি, তাহলে আমার মনে করা যাবে। ফেসবুক ব্রাউজার প্যারামিটার, প্যারামিটার নাই, external ID, standard parameters, city, content category, content, ওই যে content type, দেখছেন বুঝলা গেছে। আরেকটা হবে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপটা অলওয়েজ কি হবে, এটা কিন্তু কন্টেন্ট টাইপটা কিন্তু ওই যে আমরা জিও ফোরে যেমন আইটেমস নেই না, এরাও ওয়ান কাইন্ড অফ এমন, ঠিক আছে। তো কন্টেন্ট টাইপটা অলওয়েজ প্রোডাক্ট হবে, প্রোডাক্ট, ঠিক আছে। তো দিলাম, ট্রিগারটা হবে, যেহেতু এটা ভিউ আইটেমের জন্য করতেছি, ট্রিগারটা অবশ্যই ভিউ আইটেম হবে। অ্যাড দিলাম, এটা হবে ফেসবুক পিক্সেল ভিউ কন্টেন্ট। ফেসবুকের ভাষায় যেহেতু এটা ভিউ কন্টেন্ট, এর জন্য আমরা ভিউ কন্টেন্ট লিখলাম, যাতে বুঝতে পারি সহজেই যে এটা ফেসবুকের জন্য। এটা সেভ দিলাম। অ্যাড টু কার্টটা ভাই ভিউ কন্টেন্টের মতো সেম টু সেম, খালি ট্রিগারটা চেঞ্জ আর ইভেন্ট নেমটা চেঞ্জ, ঠিক আছে। তো তাড়াতাড়ি করার জন্য আমরা এটা কপি করে নেব, কপি করে নেব, কপি, অ্যাড টু কার্ট। এই জায়গায় ইভেন্ট নেমটা চেঞ্জ করে দেব, এই যে অ্যাড টু কার্ট। দেন অবজেক্ট প্যারামিটার যেভাবে আছে সেভাবেই থাকবে, ঠিক আছে, কারণ সেম, সবকিছুই সেম। আর ট্রিগারিংটা কি হবে ভাই, ট্রিগারিংটা হবে এই যে অ্যাড টু কার্ট। এবার চেক আউটের জন্য কি করব, চেক আউটের জন্য এটাও আবার কপি করলাম, চেক আউট, ইভেন্ট নেমটা হবে এই যে ইনিশিয়েট চেক আউট। আর জিও ফোর এটার বলে বিগেন চেক আউট। এবার দেখেন এই জায়গায় একটু তফাৎ আছে, সেটা হচ্ছে এই জায়গায় যেমন কন্টেন্ট আইডির জায়গায় যেমন আগে সিঙ্গেল প্রোডাক্ট ছিল, চেক আউটে তো 10টা প্রোডাক্টও থাকতে পারে, সেহেতু আমাদের 10টা প্রোডাক্টের ইনফো দরকার। তো আমরা এর জন্য একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে আইডি বানাইছিলাম, কাস্টম সিজিএস আইটেম আইডি, এটা ধরায় দিব। এখানেও কি সিজিএস আইটেম নেম, এটা ধরায় দিব, ঠিক আছে। ট্রিগারটা হবে চেক আউট, বিগিন চেক আউট, ডান। কি হলো, এখন লোডিং, ঠিক আছে, চেক আউট চলে আসছে। আবার কপি করলাম চেক আউটটা, পারচেস দিলাম। এগুলো কিন্তু আমরা ব্রাউজার সাইড করতেছি, এগুলো আমরা কিন্তু এখনো আমাদের মূল ক্লাসে আসিনি, ঠিক আছে। পারচেস দিলাম। অবজেক্ট প্যারামিটারে আমরা আরেকটা প্যারামিটার অ্যাড করব, সেটা হচ্ছে অর্ডার আইডি, অর্ডার আন্ডারস্কোর আইডি। অর্ডার আইডিটা আপনার যে পরে বলে ট্রানজেকশন আইডি, ঠিক আছে। ট্রানজেকশন আইডিটা আমরা ধরা দিলাম। এবার আমরা কি করলাম, ট্রিগারটা পারচেস দিয়ে দিলাম।
ঠিক আছে, এই গেল ব্রাউজার সাইড ট্র্যাকিং। তো এখন আমরা শিখবো কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। এই যে সার্ভার সাইড ট্র্যাকিং আমরা সব স্টেপ বাই স্টেপ দিয়ে দিছি এই জায়গায়। তো আমরা শিখবো কিভাবে জিও ফোর সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, কিভাবে ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, কিভাবে গুগল অ্যাডস এর সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। ঠিক আছে, তো আগে বলি সার্ভার সাইডটা কেন দরকার হয়। সার্ভার সাইডটা মূলত আমাদের দরকার হয় ডেটা অ্যাকুরেসির জন্য। যে আপনারা হয়তো জানেন ফেসবুকে যখন iOS 14 এর আপডেট আসে, এরপর থেকে iOS এর সিকিউরিটি খুবই স্ট্রং হয়ে যায়। তো এই কারণে দেখা যায় ফেসবুক থেকে 30 to 40% ডেটা কি মিসম্যাচ হইতেছে। ঠিক আছে, তো মিসম্যাচটা কেন হয়? মিসম্যাচটা মূলত হয় এই যে বললাম iOS এর কারণে, iOS এর সিকিউরিটির কারণে। যে iOS এর সিকিউরিটি বলতেছে যে থার্ড পার্টি কোনো, যেমন আমি তো আগেই প্রথম ক্লাসে বলছিলাম যে ফেসবুকের পিক্সেলটা আমাদের ওয়েবসাইটের জন্য কি, ফেসবুকের পিক্সেলটা আমাদের ওয়েবসাইটের জন্য একটা থার্ড পার্টি কোড। ফেসবুক পিক্সেলটা অ্যাজ এ থার্ড পার্টি হিসেবে আমাদের ওয়েবসাইটে কাজ করে বা আমাদের ওয়েবসাইটের ইউজারকে ট্র্যাক করে। ঠিক আছে, তো এই যে এই থার্ড পার্টি কোডটা আইওএস কি করে, থার্ড পার্টি কোডটারে লোড নিতে দেয় না। সে কারণে দেখা যায় ম্যাক্সিমাম ইউজার কি ফেসবুকের পিক্সেলের হাত থেকে ছুটা যায়, মানে ডেটাটা কি ট্র্যাক হয় না। ঠিক আছে, তারপর আপনার মনে করেন অ্যাড ব্লকার, যদিও আমাদের দেশে অ্যাড ব্লকার খুবই কম কারণ আমরা পেইড জিনিসে অভ্যস্ত না মূলত, কিন্তু বাইরের দেশে $4-5 ওদের কাছে $4-5 সমান। ঠিক আছে, তো ওরা কি করে যাতে অ্যাড ওদের বিরক্ত না করে এর জন্য ম্যাক্সিমাম মানুষই কি অ্যাড ব্লকার ইউজ করে। অ্যাড ব্লকার বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার ব্লকার আছে, ফ্রি আছে, পেইড আছে। ঠিক আছে, তো কিছু কিছু অ্যাড ব্লকার আছে খুবই স্ট্রং। মনে করেন গুগলের কোড বলেন, ফেসবুকের কোড বলেন, কিছুই লোড নিতে দেয় না। ঠিক আছে, ফেসবুকের যদিও ট্র্যাকিং সিস্টেমটা গুগলের থেকে একটু উইক, বাট গুগল কিন্তু মোটামুটি আপডেট। কিন্তু এমন কিছু অ্যাড ব্লকার আছে যে গুগলের ট্র্যাকিং সিস্টেমও কি লোড নিতে দেয় না। সেই ক্ষেত্রে গুগল থেকেও কি মাঝে মাঝে ডেটা মিসম্যাচ হয়। ঠিক আছে, তো এই যে অ্যাড ব্লকার যে ইউজ করে বাইরের দেশের মানুষরা, এই অ্যাড ব্লকারের কারণে মূলত কি থার্ড পার্টি কোড গুলা, যেমন গুগল হইতে পারে, ট্যাগ ম্যানেজার হইতে পারে, গুগল কনভার্সনের কোড হইতে পারে, জি ট্যাগ হইতে পারে, তারপর আপনার ফেসবুক পিক্সেল হইতে পারে, টিকটক পিক্সেল হইতে পারে, কোনো কিছুই কি লোড নিতে দেয় না। সে কারণে আমাদের ডেটা গুলা মিসম্যাচ হয়। এই কারণে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা লাগে। তারপর আরেকটা আছে কি, এই যে আহ এই বছর থেকে মনে কার্যকর হবে, সেটা হচ্ছে ক্রোমের একটা নিজস্ব সিকিউরিটি আছে। যে ওরা ওদের সিকিউরিটি কি আরো স্ট্রং করতেছে। রিসেন্ট একটা বিবিসিতে নিউজ হয়েছিল যে এই বছর জুলাই থেকে সম্ভবত, আমার খেয়াল নাই, যে জুলাই থেকে হয়তো ক্রোমও কি কোনো থার্ড পার্টি আহ স্ক্রিপ্টে লোড নিতে দিবে না। ঠিক আছে, তো এই যে বিভিন্ন ধরনের সিকিউরিটি আপডেট, বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার, বিভিন্ন ধরনের এক্সটেনশন আমাদের থার্ড পার্টি গুলা যে ব্লক করে রাখে, এর জন্য আমরা ডেটা পাই না। তো এটার কি কোনো ভাই, আমরা তো ট্র্যাকিং করতেছি আমাদের বিজনেসের প্রফিটের জন্য, তাই না? একটা অডিয়েন্সকে রিটার্গেট করার জন্য। এখন যদি আমরা ডেটাই না পাই ঠিকঠাক কইরা, আমরা যদি 100%-এর মধ্যে 40%, 50% ডেটা মিসই করি, তাহলে আমরা রিটার্গেট করবো কেমনে, আমরা ঠিক মতো ট্র্যাকিং করবো কেমনে, আমাদের ইকুয়েশনটা কি হবে তাহলে? তো এই সলিউশন নিয়ে আসছে কে, সার্ভার সাইড। ঠিক আছে, তো সার্ভার সাইড ট্র্যাকিংটা মূলত হয়, মানে বেসিক্যালি আমি যদি আপনাদের বুঝাই একটু, আমি যদি একটা ইমেজ দেখাই আপনাদের, উম, এটা যদি একটু দেখাই, দেখেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এটা ফুল স্ক্রিন করা সম্ভব? ফুল স্ক্রিন করা যায় না। যাই হোক, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এই দেখেন একটা ওয়েবসাইট ইউজার যখন আমার ওয়েবসাইটে ঢুকে, ব্রাউজার দিয়ে ওয়েবসাইটে ঢুকে, ঢুকার পরে ব্রাউজার ট্র্যাকিংটা কি করে, এই ডেটাটারে ডিরেক্ট ব্রাউজারে পাঠায় দেয়
ব্রাউজার থেকে ডিরেক্ট এটা গুগল অ্যানালিটিক্সে যায় বা ফেসবুকে যায়। হ্যাঁ, বাট সার্ভার সাইড ট্র্যাকিংটা কি করে দেখেন, যখনই কোনো ইউজার আমাদের ওয়েবসাইটে ঢুকে, ওয়েবসাইট ডিরেক্ট কি অ্যাজ এ থার্ড পার্টি ডেটাগুলো সেন্ড করে না। ওয়েবসাইটটা সেন্ড করে একটা সার্ভারকে, একটা ক্লাউড সার্ভারকে, বা একটা এমন একটা সার্ভারকে যে জায়গায় কি আপনার ডেটাটা একটা স্টোরেজ হিসেবে কাজ করে। ঠিক আছে? তো এই ডেটা যখন একটা সার্ভারে যায়, সার্ভার কি করে, ওদের ব্যাক এন্ড দ্বারা, ওদের প্রসেসিং এর দ্বারা এই ডেটাটা কি ফেসবুক বা গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করে। তো এই জিনিসটা, এই ট্র্যাকিংটা যখন করা হয়, তখন এই যে অ্যাড ব্লকার বলেন, আইওএস বলেন, আর ক্রোম সিকিউরিটি বলেন, আর যাই বলেন, এই মানে এই যে সিস্টেমটা, সার্ভার ট্র্যাকিং পুরো সিস্টেমটাকে ব্রেক কইরা ডেটাগুলো কি ফেসবুকে বা গুগল অ্যানালিটিক্সে বা গুগল অ্যাডসে বা টিকটকে পাঠাইতে সক্ষম। সেটা হইতে পারে অ্যাজ এ ফার্স্ট পার্টি, সেটা হইতে পারে অ্যাজ এ থার্ড পার্টি ডোমেন। ঠিক আছে? ফার্স্ট পার্টি আর থার্ড পার্টি এটা কি আমি আপনাদের বুঝাবো, সমস্যা নাই। তো সার্ভারটা মূলত আহ উদ্ভব হয় যে ডেটা, যে যে বিভিন্ন ধরনের সিকিউরিটি যে আপনার ডেটা ব্লক করে রাখে, এই ব্লকটার থেকে বাঁচাতে, এই ডেটা মিসম্যাচ থেকে বাঁচাতে সার্ভারটা মূলত উদ্ভব হয়। আর এখন সার্ভারের চাহিদা দিন দিন বাড়তেছে। আগে শুধু ফেসবুকের জন্য চলতো, এখন মানুষ গুগল, কারণ এখন ভাই ডে বাই ডে সিকিউরিটি আপডেট হইতেছে, স্বাভাবিক। এখন অনেক টাইমে গুগলও কাজ করে না। আগে কিন্তু গুগলের সার্ভার সাইড ট্র্যাকিং লাগতো না, আজ থেকে 1 বছর আগে, 1.5 বছর আগে। কিন্তু এখন কি দেখা যায়, অনেক ডেটা মিসম্যাচ হয়ে যাইতেছে। এখন মানুষ গুগলেরও সার্ভার সাইড ট্র্যাকিং নিতেছে, সেহেতু আপনার ক্লায়েন্ট হাই ভ্যালু ক্লায়েন্ট পাবেন। আর সার্ভার সাইড ট্র্যাকিং মূলত এই কনসেপ্টটা কিন্তু খুবই কম মানুষ জানে, যারা অন্তত ট্র্যাকিং নিয়ে কাজ করে তারাই জানে। আর এক্সেপশনাল কিছু মানুষ জানে, বাট যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওগুলো সবাই জানে ভাই। যারা টুকটাক নলেজ রাখে সবাই জানে, কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এই নলেজটা কিন্তু সবার কাছে নাই। যারা মূলত এই ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করে একমাত্র তারাই জানে। আর এটা খুবই অ্যাডভান্স একটা বিষয়। ঠিক আছে? মনে করেন আপনি যদি ক্লায়েন্টকে বুঝাইতে পারেন যে এটার বেনিফিট, ক্লায়েন্ট দেখবেন এমনি আপনার প্রতি খুশি হয়ে গেছে। আর ওরা এইসব বুঝেও, যে ব্লকিং সিস্টেম, সব সিস্টেম ওরা বুঝে। তো দেখেন, আমি যদি একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করি আপনাদের সামনেই, তো বুঝতে পারবেন। সার্ভারটা মূলত তিনটা টাইপ হয়ে থাকে। তিনটা টাইপ না, মানে আরো টাইপ থাকতে পারে। আহ সেটা হচ্ছে, ফেমাস হচ্ছে গুগল ক্লাউড সার্ভার, যেটা গুগলের নিজস্ব সার্ভার। গুগল ক্লাউডের নাম হয়তো সবাই শুনছেন। আমি যদি একটা কন্টেনার ক্রিয়েট করি দেন বলতেছি। কন্টেনার নেম থাকবেন ধরেন পিওর ফুড সার্ভার নিউ। এটা অবশ্যই একটা এস সার্ভার হবে। ক্রিয়েট দিলাম। ঠিক আছে, এই দেখেন এই যে একটা অপশন আসছে, অটোমেটিক্যালি প্রভিশন ট্যাগিং সার্ভার। মানে কি এটা, যেহেতু গুগল ট্যাগ ম্যানেজার একটা গুগলের প্ল্যাটফর্ম, আর এটা অটোমেটিকলি মানে কানেক্ট করতে বলতেছে। তো অটোমেটিকলি আপনি যদি এটা ক্লিক দেন, এটা ডিরেক্ট গুগল ক্লাউডে আপনাকে নিয়ে যাবে প্রসেসিং এর মাধ্যমে। আপনার ক্রেডিট কার্ড অ্যাড করতে বলবে, অনেক কিছু অ্যাড করতে বলবে, আপনার ইনফো দিতে বলবে, সবকিছু অ্যাড টেড করে ওরা আপনাকে একটা গুগল ক্লাউডের ড্যাশবোর্ড দিবে। ঠিক আছে? ওই জায়গায় আপনি অ্যাপ ইঞ্জিন আছে, ওই অ্যাপ ইঞ্জিনের মধ্যে যা দেন আপনি ডোমেন সেট আপ করবেন। ঠিক আছে? ডোমেন সেট আপ করে দেন কাস্টম, ফার্স্ট পার্টি করেন আর থার্ড পার্টি করেন, যেটাই করেন ইউআরএল নিবেন, ইউআরএল নিয়ে দেন আপনার কন্টেনারে সেটিং করবেন। এই হচ্ছে গুগল ক্লাউডের বিষয়। আরেকটা হচ্ছে ম্যানুয়ালি। ম্যানুয়ালি দেখেন, ম্যানুয়ালি একটা সার্ভার আছে খুবই পপুলার, হয়তো আপনারা নাম শুনছেন ওই সার্ভারটার। সেটা হচ্ছে step.io। এটা খুবই ইজি এন্ড খুবই পপুলার। ঠিক আছে? তো একটা টাইপ গেল গুগল ক্লাউড, একটা টাইপ গেল step.io, আরেকটা টাইপ কি, আরেকটা টাইপ হচ্ছে ভাই কাস্টম সার্ভার। কাস্টম সার্ভার কোনগুলারে বলে ভাই? ধরেন আপনার ক্লায়েন্টের নিজস্ব সার্ভার আছে বিভিন্ন যেমন যারা হোস্টিং প্রোভাইড করে তাদের সবারই কিন্তু নিজস্ব একটা সার্ভার আছে। ঠিক আছে? এরা, সরি, যারা হোস্টিং প্রোভাইড করে না, যারা
আর কি হোস্টিং প্রোভাইড করে তারা এটার সাথে পরিচিত। অনেকের সার্ভার নিজস্ব সার্ভার থাকতে পারে, অনেকের থাকতে নাও পারে, অনেকে আবার অনেকের সার্ভার ভাড়া নিতে পারে। ঠিক আছে। তো সার্ভারটা মূলত একটা স্টোরেজ টাইপ। যেমন আপনারা যেমন ধরেন বিভিন্ন পণ্য রাখেন না গুদামে, সার্ভারটা এমন গুদাম টাইপ। ঠিক আছে, যে জায়গায় আপনার ডেটা গুলো আপনি রাখতে পারেন, দেন এখান থেকে ডেটা গুলো ট্রান্সফার হয়। ঠিক আছে। তো আপনাদের ক্লায়েন্টের নিজস্ব সার্ভারও থাকতে পারে, ক্লায়েন্টের নিজস্ব সার্ভারে থাকলে ওইটা ভিন্ন ব্যাপার। ওইখানে আহ, কাজ করতে হলে অবশ্যই আপনার ক্লায়েন্ট, মানে আপনার ক্লায়েন্ট থেকে হেল্প নিতে হবে। কারণ ভাই দুনিয়াতে শত শত কাস্টম সার্ভার থাকতে পারে, সব তো আর আপনি জানবেন না। এটাই তো স্বাভাবিক, তাই না? তো ক্লায়েন্টকে আপনি বলবেন আপনার রিকোয়ারমেন্ট, যে আপনার কি কি চাই, দেন ক্লায়েন্ট ওই অনুযায়ী কি ব্যবস্থা করে দিবে। ঠিক আছে। তো মূলত এই দুইটাতেই কাজ বেশি করা হয়, একটা হচ্ছে গুগল ক্লাউড, একটা হচ্ছে স্টেপ.io। তো গুগল ক্লাউডে যেহেতু ক্রেডিট কার্ড লাগে, তো এটার কারণে আমরা দেখাইতে পারতেছি না। বাট এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। যদি আপনাদের ক্লায়েন্ট থাকে, দেন ক্লায়েন্টের যদি গুগল ক্লাউড সার্ভার থাকে, আমাদের সাপোর্ট সিস্টেম ভাই 12 থেকে 13 ঘন্টা ডেইলি। আপনারা অবশ্যই আমাদেরকে নক দিবেন, আমরা অবশ্যই জুমে এসে আপনাকে হেল্প করব, অন্তত এই গুগল ক্লাউডের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা। তো স্টেপ.io যে ম্যানুয়ালি যেটা, আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। দেখেন, এটা হচ্ছে স্টেপ.io, এটা খুবই পপুলার এন্ড চিপেস্ট, আমার দেখা চিপেস্ট একটা সার্ভার। এটার প্রাইসিং হচ্ছে এটা, দেখেন, আপ টু 6 ক্লাউড সার্ভার, আপনারা 6টা স্টোরেজ পাবেন, পার্সোনাল ফিচার, 3 ডেজ লগ, ইমেল সাপোর্ট, কুকি কিপার। ঠিক আছে। আর এটা হচ্ছে প্রথম 10,000 রিকোয়েস্ট ফ্রিতে পাবেন, ফ্রিতে হিসাবে। 10,000 রিকোয়েস্ট মানে মনে করেন একজন এই পেজে ঢুকলো, ওয়েবসাইটে ঢুকলো, একটা পেজ ইভেন্ট ফায়ার হইলো, এটা একটা ইভেন্ট। কেউ স্ক্রল করলো, এটা একটা রিকোয়েস্ট। কেউ কোনো বাটনে ক্লিক দিল, এটা একটা রিকোয়েস্ট। কেউ কোনো ইভেন্ট করলো, ভিউ আইটেম করলো, বা অ্যাড টু কার্ট করলো, বা চেক আউট করলো, এটা একটা রিকোয়েস্ট। ঠিক আছে। তো ফার্স্ট 10,000 রিকোয়েস্ট আপনারা ফ্রি পাবেন। আর গুগলে আপনারা ফার্স্ট 3 মাস, না জানি 1 মাসের মধ্যে $300 পর্যন্ত ফ্রি পাবেন। এটার মধ্যে দেখেন একটা প্ল্যান আছে, যে 500K রিকোয়েস্ট $20 পার মান্থ। ঠিক আছে। তো আপনি 500K রিকোয়েস্ট স্পেন্ড করেন, বা 500 থেকে লেস স্পেন্ড করেন, আপনার কিন্তু $20 কাটবে। কিন্তু 500-এর আপ গেলে কিন্তু আপনার এই প্ল্যানটা নিতে হবে। বাট গুগল ক্লাউড এই সিস্টেম না। গুগল ক্লাউড হচ্ছে আপনি যদি একটা রিকোয়েস্ট সেন্ড করেন, তাহলে একটা রিকোয়েস্টের টাকা কাটবে, 2টা রিকোয়েস্ট সেন্ড করলে 2টা রিকোয়েস্টের টাকা কাটবে। কিন্তু গুগল ক্লাউডটা একটু লিটল বিট এক্সপেন্সিভ। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এগুলোর প্রাইসিং নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এগুলা ক্লায়েন্টই কিনে দিবে। আপনার ক্লায়েন্টকে বলবেন, দেন ক্লায়েন্ট কিনে দিবে এগুলা। ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি এটা সেট আপ করে কিভাবে। আহ, এটা সেট আপ করতে, দেন আমরা এই যে স্টেপ.io-তে আসলাম, দেন আমরা সাইন আপ করব। আমার অ্যাকাউন্ট হয়তো আছে, সাইন আপ নিবে না। এই দেখেন সাইন আপের অপশন, আপনারা সবাই সাইন আপ করে নেবেন, ফেসবুক ওই যে যেমনি সাইন আপ করে অমনি সাইন আপ করে নেবেন। আশা করি এগুলো কাউরে বুঝা দিতে হবে না। এই জায়গায় ইমেল দিবেন, দেন ইউরোপীয় ইউনিয়নের যদি কোনো কান্ট্রি হয়, যেমন ইংল্যান্ড টিংল্যান্ড হইলে ইউ দিবেন, আর গ্লোবাল হইলে গ্লোবাল দিবেন, যেমন আমেরিকা কানাডা এগুলো হইলে গ্লোবাল দিয়ে সাইন আপ করে নেবেন। ঠিক আছে। তো আমার অ্যাকাউন্ট হয়তো আছে, এর জন্য আমি সাইন আপ করলাম না। ও, এটা কি পাসওয়ার্ড ভুল দেখায়? ট্যাগার্স.io আর স্টেপ কি সেম প্রাইস? আমি জানি না সেম প্রাইস নাকি না, আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন। পাসওয়ার্ডটা ভুলে গেছি। মেল সেন্ড। স্টেপ কোথায়, স্টেপ কোথায়, স্টেপ কোথায়?
স্টেপ ফরগেট পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা হইতে পারে এমন। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে রিডাইরেক্ট করছে, আলহামদুলিল্লাহ। ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস, ঠিক আছে। তো আপনারা যখন এই যে সাইন আপ করবেন দেন এমন একটা ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ড পাওয়ার পরে দেখেন এই যে ক্রিয়েট এ কন্টেনার, ঠিক আছে, এখানে একটা ক্লিক দিবেন। আপনাদের একটা কন্টেনার ক্রিয়েট করতে হবে, কন্টেনার নেম। কন্টেনার নেমটা থাকবে আপনার ইচ্ছা মতো, যেমন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নেম দিতে পারেন, বা আপনার প্র্যাকটিস করার সময় অবশ্যই এই যে সার্ভার যে অ্যাকাউন্টটা, ঠিক আছে, এই অ্যাকাউন্টটার কিন্তু ক্লায়েন্টেরই থাকবে। ক্লায়েন্টরা আপনাদের অ্যাক্সেস দিবে, সেই অ্যাক্সেসটা কিভাবে দিবে? এই যে অ্যাকাউন্ট সেটিং এ যাবে, এই যে শেয়ার্ড অ্যাক্সেসে যাবে, ক্লায়েন্ট যদি না পারে আপনারা বুঝিয়ে দেবেন। শেয়ার অ্যাক্সেসে যায় আপনার যেই নামে স্টেপ অ্যাকাউন্ট খোলা থাকবে বা যেই মেইলে স্টেপ অ্যাকাউন্ট খোলা থাকবে, ওই মেলটা এই জায়গায় যদি দেয় এভাবে দিয়ে, এই যে কি কি অ্যাক্সেস দিবে এগুলো যদি দেয়, দেন শেয়ার অ্যাক্সেস দিলে আপনারা কি করবেন, একটা মেল পাবেন আপনার মেলে, দেন ওই মেল থেকে আপনারা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবেন। অ্যাকসেপ্ট কইরা দেখেন, দেখেন এই যে ওয়ার্ক স্পেস, বা ধরেন মেল পান নাই আপনারা, আপনি জানেন যে আপনার এই মেলে ক্লায়েন্ট অ্যাক্সেস দিচ্ছে, আপনি এই মেল দিয়ে আপনার ওয়ার্ক স্পেসে ঢুকলেন, ঢোকার পরে এই যে ওয়ার্ক স্পেস, এখানে ক্লায়েন্টের কি যে ওয়ার্ক স্পেসের অ্যাক্সেসটা দিছে ওইটা কি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো দেখেন আমার এখানে আরো দুইটা আছে, দেখছেন। তো এই হচ্ছে বিষয়। তো যখন এটা পাবেন, পাওয়ার পরে ড্যাশবোর্ডে যাবেন, একটা কন্টেনার ক্রিয়েট করবেন। কন্টেনার নেমটা আপনার ক্লায়েন্টের নাম হইতে পারে বা আপনার ওয়েবসাইটের নাম হইতে পারে। আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম পিওর ফুড ট্রেডিং। আচ্ছা, এবার কন্টেনার কনফিগারেশন। কন্টেনার কনফিগারেশনে এই যে ম্যানুয়ালি যে কোডটা আমরা পাবো, এটা কপি করব, কপি করে সুন্দর করে এই জায়গায় বসাই দেব, কোনো দিকে তাকানোর দরকার নেই। এবার দেখেন সার্ভার লোকেশন। সার্ভার লোকেশনটা হইতে পারে আপনার ক্লায়েন্টের, ধরেন আমরা কই বাংলাদেশে, কারণ বাংলাদেশ তো ভাই এই জায়গায় নাই, ঠিক আছে। তো আমরা বাংলাদেশের আশেপাশে খুঁজবো, যে বাংলাদেশের পাশে ইন্ডিয়া, এই যে আমরা ইন্ডিয়া নিলাম। তো এমন ক্লায়েন্টের লোকেশন যেটা থাকবে ওইটার আশেপাশে খুঁজে আপনার একটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা দিলেন, ক্রিয়েট কন্টেনার দিলেন। এই দেখেন বিলিং চাইছে, কিন্তু আমার তো ভাই বিলিং নাই, আমি এখন কি করবো? আমি এই যে ফ্রি প্ল্যানে যাব। আচ্ছা, আপগ্রেড। আচ্ছা, আমাকে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান দিতে। আচ্ছা, এটা অ্যাপ্লাই করতে হবে, আমাকে দরকার নাই, আমরা ই করে পাবেন। এটা কি ক্রিয়েট হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। এই যে ক্রিয়েট হয়ে গেছে কিন্তু অলরেডি, আমরা ব্যাক চলে আসছি, ঠিক আছে। এই যে পিওর ফুড ব্লুডি, এটা ভেরিফাইং অবস্থা আছে, হোক, এটা ভেরিফাই হোক, হইতে থাক, ঠিক আছে। এটা দেখেন, তো এটা যখন আমরা ক্রিয়েট করে ফেলছি একটা কন্টেনার, একটা কন্টেনার ক্রিয়েট করার পরে কি আমগো মানে সার্ভারের কাজটা মোটামুটি শেষ, মানে স্টেপের কন্টেনার ক্রিয়েশনটা শেষ। এখন আমরা এই জায়গা থেকে ব্যাক করতে পারি। ব্যাক কইরা এবার আমাদের কাজ হচ্ছে এই যে কন্টেনারটা আমরা ক্রিয়েট করলাম, কন্টেনারের সাথে আমাদের ট্যাগ ম্যানেজারটা কি, ট্যাগ ম্যানেজারের যে সার্ভার কন্টেনারটা আছে এটা কি লিংক কর। তো লিংকটা আমরা কিভাবে করতে পারি ভাই? লিংকটা আমরা করতে পারি হচ্ছে, দেখেন একটা ডোমেন নেম পাইছি, এই ডোমেনটা কপি করলাম, কপি করে আমরা ট্যাগ ম্যানেজারে গেলাম, অ্যাডমিনে গেলাম, কন্টেনার সেটিংসে গেলাম, অ্যাড ইউআরএল এ গেলাম, এই যে সার্ভার কন্টেনার ইউআরএল লেখা দেখছেন, এই জায়গায় কি ডোমেন নেমটা দিয়ে দিলাম, দিয়ে সেভ। তাহলে আমাদের এই যে ট্যাগ ম্যানেজারের সাথে সার্ভারের কি একটা লিংক হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এই ট্যাগ ম্যানেজার থেকে যদি কোনো ডেটা পাঠাই, এটা কিন্তু সবার আগে সার্ভারে চলে যাবে, সার্ভার থেকে দেন আমাদের ফেসবুক বলেন, অ্যানালাইটিক্স বলেন, গুগল এডস বলেন, যেটাই বলেন ওই জায়গায় চলে যাবে। আচ্ছা, তো এই গেল বিষয়।
সার্ভারের সাথে গোল ট্যাগ ম্যানেজার লিংক। এবার যদি একটু বলি, এটা হচ্ছে ভাই, এটাও কিন্তু একটা থার্ড পার্টি ইউআরএল, ঠিক আছে? এটাতেও কিন্তু ট্র্যাকিং করা যায়, হ্যাঁ, এটাতেও কিন্তু ট্র্যাকিং হয়, বাট মোর অ্যাকুরেট কিভাবে হয়, এই কাস্টম কইরা মোর অ্যাকুরেট হয়, ঠিক আছে? তো এই জিনিসটা দিয়ে দেখেন, এই জিনিসটাতে মূলত কি হয় যে এটা কিন্তু আপনার ওয়েবসাইটের কোনো অংশ না, এই ডোমেনটা, কিন্তু ওরা যে ডেটাটা পাঠায় এই ডোমেনের আন্ডারে পাঠায়। তো এটাও অ্যাজ এ কি থার্ড পার্টি, বাট আপনি এটার ক্ষেত্রে যে প্রবলেমে পড়বেন বিষয়টা এমন না। এটা সার্ভারের ওদের প্রসেসে মানে ব্যাক এন্ডে এমন প্রসেসিং করাই আছে যে এটাও যাতে ঠিকঠাক ডাটা রিসিভ করতে পারে। বাট মোর অ্যাকুরেট তখন হয় যখন আপনি একটা কাস্টম ডোমেন ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো এটা কিভাবে হয় ভাই? এটা স্টেপের ক্ষেত্রে সহজ, গুগল ক্লাউডের ক্ষেত্রেও তেমন কঠিন না, একদম ইজি, অ্যাপ ইঞ্জিন থেকে করা যায়। তো স্টেপের ক্ষেত্রে দেখেন, আমি যখন এটা ক্লিক দিছি, একটা ডোমেন নেম চাইছে। ধরেন আমাদের ডোমেনটার নাম কি, ডেপ পিওর ফুড প্যানথিয়ন ডট আইও সামথিং, এমনই তো, কই গেছিলাম, এই যে আমার ওয়েবসাইটের, এটা মেন ওয়েবসাইট আমার। তো এই জায়গায় আমরা ডোমেন নেমটা দিতে পারি, এই যে আমাদের মেন ডোমেনটা দিলাম, দেওয়ার পরে মানে আমাদের একটা সাবডোমেন নেম দিতে হবে। এটা ম্যান্ডেটরি না যে আমাদের সাবডোমেনটা থাকাই লাগবে, আমরা যে কোনো কিছু দিতে পারি, যেমন জিটিএম বা দিতে পারি সার্ভার ডট দেন আমাদের মেন ডোমেনটা, ঠিক আছে? এটা দিয়ে এটা ডিসেবল সিডিএনই থাক। দেখেন স্টেপের ক্ষেত্রে বলছে, স্টেপের ক্ষেত্রে বলছে, সার্ভার ভুল করছে, যে এই যে দুইটা রেকর্ড আছে, এই দুইটা রেকর্ড কি তোমার ডোমেনের মধ্যে অ্যাড করো, মানে এই ডোমেনটা যে আমরা একটা, এটা কিন্তু নতুন একটা ডোমেন, ঠিক আছে? সার্ভার ডট ডেভ পিওর ফুড প্যান্থিয়ন সাইট ডট আইও, এই ডোমেনটারে কিন্তু কি আমার ওয়েবসাইট চিনে না, আমার ওয়েবসাইট কিন্তু এই ডোমেনটারে চিনে, কারণ এটা আমাদের মেইন ডোমেন। কিন্তু এই যে যেটা আমরা ক্রিয়েট করলাম স্টেপে, এই ডোমেনটারে কিন্তু আমাদের ওয়েবসাইটটা চিনে না। এখন আমাদের এই ডোমেনের সাথে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক করে দিতে হবে না ভাই? না হলে কেউ ওয়েবসাইট চিনবে? চিনবে না। তো আহ, আমরা এই যে স্টেপে আমরা কিন্তু ডিরেক্ট আমাদের মেইন ডোমেনটা দিতে পারবো না। যদি আমাদের মেইন ডোমেনটা ডিরেক্ট দিয়ে দিই, তাহলে কিন্তু ভাই এই ডোমেনের আন্ডারে আমাদের দুইটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। কারণ আমাদের মেইন ডোমেনটা যেটা যেই হোস্টিং এ আছে, ওই হোস্টিং এর আন্ডারে একটা সার্ভার আছে অলরেডি। এখন আমরা যদি এটাও আবার দিয়ে দিই মেন ডোমেনটা, তাহলে আমাদের দুইটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। দুইটা সার্ভার ক্রিয়েট হয়ে গেলে আমাদের সাইট স্লো হয়ে যেতে পারে, সাইট ক্রাশও করতে পারে। তো এই জিনিসটা ভুলেও করবেন না, একটা নতুন ডোমেন ক্রিয়েট করে নেবেন। এর আগে আপনি যে কোনো কিছু বসাতে পারেন, আপনার নাম বসাতে পারেন বা ক্লায়েন্টের নাম বসাতে পারেন বা বিভিন্ন জিনিসপত্র বসাতে পারেন। এখন আমাদের কি করতে হবে ভাই? এখন আমাদের এই যে রেকর্ড দুইটা অ্যাড করতে হবে আমাদের ডোমেনে, কারণ ডোমেনের ব্যাক এন্ড থাকে, ওইখান থেকে আপনারা অ্যাড করতে পারেন, এগুলারে বলে ডিএনএস, ঠিক আছে? ওইখান থেকে অ্যাড করতে পারেন বা আপনার সি প্যানেল থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে? তো যেহেতু আমার কাছে ডোমেনের ব্যাক এন্ড বা সি প্যানেল কিছুরই অ্যাক্সেস নাই, তো আমি দেখাইতে পারতেছি না, বাট ওই যে ভাই আমাদের সাপোর্ট সিস্টেম অলরেডি আছে 12 থেকে 13 ঘন্টা, তো টেনশনের কোনো কারণই নেই। আর এগুলা ক্লায়েন্ট খুব ভালো করে বুঝে, ক্লায়েন্ট আপনাকে সি প্যানেলের অ্যাক্সেস কখনোই দিবে না, এক্সেপশনাল কিছু ক্লায়েন্ট বাদে। তো আপনারা যদি ক্লায়েন্টকে বলেন ভাই আমার এই দুইটা ডিএনএস অ্যাড করা লাগবে তোমার ডোমেনের ব্যাক এন্ডে, ওরা নিজেরাই দেখবেন কইরা দিবে। আর ওরা যদি কইরা না দেয়, অ্যাক্সেস দিয়ে দেয়, তো আমরা তো আছি ভাই ইনশাল্লাহ। তো এই যে টাইপটা এ থাকবে এটার, দেন ডোমেনটা এটা থাকবে, ভ্যালুটা এটা দিয়ে বসায় দিবেন, সেভ দিয়ে দিবেন। পরের ট্যাবটা এমন থাকবে, ভ্যালু হোস্টটা মানে ডোমেনটা এটা থাকবে, পরে ভ্যালুটা দিয়ে এখানে বসা, সেভ, ভেরিফাই দিয়ে দেবেন। ভেরিফাই দিলে এটা উইদিন 5 to 10 মিনিটের মধ্যে এটা ভেরিফাই হয়ে যায়। বাট গুগলের ক্ষেত্রে ডিএনএস থেকে 8টা বা 9টা, 8টা 9টা ডিএনএস অ্যাড করতে হয়, আর গুগলেরটা ভেরিফাই দিতে একটু টাইম লাগে, ঠিক আছে? তো এগুলো ক্লায়েন্টই হেল্প করে সব সময়। আমরা যত কাজ করছি মোটামুটি ক্লায়েন্টই হেল্প করছে, জুমে এসে দেন হেল্প করছে, ঠিক আছে? তো এটা ভেরিফাই দিলেই এমন আপনাকে এই যে এই ডোমেনটা দিয়ে দিবে, এই ডোমেনটা ভেরিফাই হিসেবে দিয়ে দিবে।
তখন আপনি কি করবেন, এই যে এই থার্ড পার্টি ডোমেনটা ইউজ না কইরা এই ডোমেনটা কপি কইরা, যখন এটা ভেরিফাই হয়ে যাবে, কপি কইরা যখন এটা ভাই ভেরিফাই হয়ে যাবে, তখন কিন্তু এই ডোমেনটা কি আপনার ওয়েবসাইটের একটা অংশ। ঠিক আছে, তখন কি এটা ফার্স্ট পার্টি হয়ে যাবে। এটা কপি কইরা দেন জিটিএম এর মধ্যে কন্টেনার সেটিংস এ যা বসায় দেবে। ঠিক আছে, বাট যেহেতু এখন আমরা ভেরিফাই করি নাই, আমরা থার্ড পার্টি দিয়ে কাজ চালাবো। তো এই হচ্ছে সার্ভারের বিষয়, সার্ভার কেন লাগে, সার্ভার কিভাবে জিটিএম এ সেটিং করতে হয়। এখন ভাইজানরা বলেন, এখানে কি কারোর কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাই, ছোট্ট বলতে একটা হবে। কোশ্চেন। জি বলেন। হ্যালো। জি, আপনি ওই যে বললেন হচ্ছে লোকেশনটা ক্লায়েন্টের আশেপাশে বা এরকম একটা দিতে বললেন, যেমন আমাদের বাংলাদেশ নাই, আপনি ইন্ডিয়াটা দিতে বললেন। হ্যাঁ, জি আমাদের ক্লায়েন্টের মানে সম্পূর্ণ লোকেশনটা ইউএসএ হোক বা আপনার আমেরিকা হোক, যদি এরকম কোনো লোকেশনটা থাকে আমরা কি ডিরেক্ট এটা দিতে পারবো না? অবশ্যই, ওইটা তো আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা, এটাই। জি বস, থ্যাংক ইউ। আর কেউ ভাই, যতটুকু ক্লাস করাইছি এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? ভাই ফিডব্যাক দিতে হবে ভাই। এটা কিন্তু মানে বেসিক কোনো ক্লাস না, এটা কিন্তু অ্যাডভান্স ক্লাস হইতেছে। আপনাদের ফিডব্যাক অবশ্যই গুরুত্বপূর্ণ, না বুঝলে আমার তো এটা রিক্যাপ করতে হবে, তাই না? মেসেজও আচ্ছা, কথা বলতে না পারলে মেসেজ করেন। নাই, আচ্ছা বস, একদম। শুরুর দিকে একটু যাই বস, একটু। জি। এই যে কন্টেন্ট টাইপ একটা আমরা ভেরিয়েন্ট নিছিলাম বস শুরুতে একবারে। এখানে আপনি কন্টেন্ট টাইপটা বলছেন হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ, বা আপনার প্রোডাক্ট নেম, সরি, শুধু প্রোডাক্ট আর কি। এখানে কি এই যে প্রোডাক্ট শুধু দিলে হবে না, আমাদের কোনো ভেরিয়েবল তৈরি করতে হবে না? না না, এখানে কোনো ভ্যারিয়েবল লাগে না, এটা শুধু প্রোডাক্ট দিয়ে দিলে হয়ে যাবে। প্রোডাক্ট দিলেই হবে এটা শুধু? প্রোডাক্ট দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বস, থ্যাংক ইউ। এই দেখেন, আপনারা যে ফেসবুকের যে প্যারামিটার যদি খুঁজেন না, ওইখানে পেয়ে যাবেন, যেটা শুধু প্রোডাক্ট দিলেই হয়ে যায়। মূলত আমরা যদি এই যে স্ট্যান্ডার্ড প্যারামিটার একটু যাই, কন্টেন্ট, এই যে কন্টেন্ট টাইপ শুড বি সেট টু প্রোডাক্ট অর প্রোডাক্ট গ্রুপ, দেখছেন? এটা কিন্তু একদম কনস্ট্যান্ট, এটা এমন দিলেই হয়ে যাবে, এটা কোনো ভ্যারিয়েবল লাগে না মূলত। আচ্ছা ঠিক আছে বস, থ্যাংক ইউ। ঠিক আছে। আর কেউ ভাই? ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। তো এই গেল মূলত আমাদের সার্ভার সাইডের সাথে আমাদের সার্ভারের একটা লিঙ্ক আপ। ঠিক আছে, তো এবার আসেন ভাই, আমরা যে লিঙ্ক আপ করলাম, এবার আমরা সেট আপ করবো কিভাবে। দেখেন, আমরা এখন যে কাজটা করব, আমরা আমাদের এটা গেল কই ডক্সটা, আমরা ফেসবুক এন্ড জিও4 একসাথে সার্ভার সাইড ট্র্যাকিংটা করব। ঠিক আছে, ধরেন আপনার ক্লায়েন্ট চাইলো যে ভাই জিও4 এর জন্য, ফেসবুকের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং আমার করা লাগবে। এখন মনে করেন ফেসবুকের সার্ভার সাইড যদি আপনি করতে যান না, আপনার তাও জিও4 এর ট্যাগ বানাইতে হবে। আর জিও4 এর সার্ভার সাইড করতে গেলে তো জিও4 বানাইতেই হবে। তো যদি আলাদা আলাদা করতে যান, তাহলে কি হইলো ভাই, ফেসবুকের জন্য একবার ব্রাউজার বানাইলেন, ফেসবুকের জন্য সার্ভার, ফেসবুকে সার্ভার করার জন্য জিও4 বানাইলেন, দুইটা গেল। এবার আসেন, জিও4 এর জন্য আবার জিও4 বানালেন, তিনটা, তিনটা আসলো। কিন্তু আমরা এখন যে কাজটা করব, আমরা ফেসবুক আর জিও4 দুইটা একসাথেই সেন্ড করে দেবো। মানে একটা ফেসবুকের জন্য বানাইছি, ওই যে ব্রাউজার অলরেডি, এই যে ব্রাউজার অলরেডি বানাইছি ফেসবুকের জন্য। আর আরেকটা বানাবো জিও4 এর জন্য। এটা এই জিও4 এর জন্য যেটা বানাবো, ওইটা দিয়ে ফেসবুকের ডেটাও যাবে, জিও4 এর ডেটাও যাবে। ঠিক আছে, তো এমন করবো আমরা বিষয়টা। তো দেখেন, এই ডক্স আমি সুন্দরভাবে উল্লেখ করে দিছি যে কিভাবে কি করতে হয়। তো আমরা যদি একটু ডক্স ফলো করি, দেখেন এট ফার্স্ট আছে পেজ ভিউ ইভেন্ট অ্যাকর্ডিং টু জিও4 স্কিমা। ঠিক আছে, তো আমরা ফেসবুক যেহেতু বানাইছি পেজ ভিউ, তো আমরা আগে একটা পেজ ভিউ ইভেন্ট নেই জিও4 এর জন্য। গুগল ট্যাগ, এটাই তো পেজ ভিউ, সবাই জানেন। তো আমরা একটা জিও4 আইডি দিয়ে দিই, আবার কনস্ট্যান্ট নেই,
জি। হুম, দিয়ে দিই, এটা হবে GA4 আইডি। ঠিক আছে, GA4 আইডি পেয়ে গেছি আমরা। এবার দেখেন, আমি এই জায়গায় কিছু ভ্যারিয়েবল লিখছি। আহ কিছু ভ্যারিয়েবল সেন্ড করতে হবে এই পেজ ভিউর আন্ডারে। এটা আমি আগেই বলি ভাই, এটা কিন্তু তখন সেন্ড করতে হবে যখন আপনি ফেসবুকের জন্য বানাবেন, GA4 এর জন্য বানাবেন। কিন্তু শুধু GA4 সার্ভার সাইড বানাইলে কিন্তু এইটা এটা এভাবে সেন্ড করবেন না, মানে এক্স বি এফ বি সি কে এভাবে না। ঠিক আছে, তখন শুধু এই যে ইভেন্ট আইডি, ফার্স্ট পার্টি কালেকশন, এটা তো ফার্স্ট পার্টি কালেকশনটা তখন দিবেন যখন আপনি কাস্টম ডোমেন সেট আপ করবেন। ওই যে দেখাইলাম কাস্টম ডোমেন, ওই যে সাব ডোমেন কইরা, তখন এটা দিবেন। আদারওয়াইজ এটা দেওয়া লাগে না, তাও আপনার ইচ্ছা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই তো ভাই, এটা দিলে তো সমস্যা নেই। ঠিক আছে, এই যে এফবিপি এফবিসি এটা মূলত জিএফও সার্ভার সাইড ট্র্যাকিং এ লাগে না, তাও আপনারা দিয়ে দিতে পারেন। ইভেন্ট আইডিও জিএফও সার্ভার সাইড ট্র্যাকিং এ লাগে না, শুধু জিএফওর করলে। কিন্তু ফেসবুক জিএফওর একসাথে করলে এগুলো দেওয়া লাগে। ঠিক আছে, তো আমরা এগুলা দিলাম, ইভেন্ট আইডি দিলাম। আহ, এই যে অ্যাড প্যারামিটার, ইভেন্ট আইডি, দ্বিতীয়তে কি আছে, এক্স এফ বি সি কে এফ বিপি, তৃতীয়তে কি আছে, এস এফ বি সি কে এফ বিসি, চতুর্থতে কি আছে, ফার্স্ট পার্টি কালেকশন। আচ্ছা, ইভেন্ট আইডিতে ভাই কি দিব, আমরা একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলটা যে ডিসকভার মোর, এটাতে যাব। এবার আমরা এখানে সার্চ দিব ইভেন্ট আইডি, সরি ইভেন্ট আইডি, হ্যাঁ এই যে এমবি, এম এটি কি, এম বি এ আর্টস, আমার যেটাই হোক এইটা নিব আর কি। ঠিক আছে, চুজ টেমপ্লেট, আইসা বললো, সেভ দিয়ে দিব, ইভেন্ট আইডির নামে কি এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এবার এটার জন্য একটা, এই যে দেখেন ভ্যারিয়েবল টাইপটা আমি দিয়ে দিছি। এই যে ভ্যারিয়েবল টাইপ, ফার্স্ট পার্টি কুকি নিতে হবে, এটার ভ্যালুটা থাকবে কি, এটা আন্ডারস্কোর এফবিপি। ঠিক আছে, তো ভ্যারিয়েবল নিলাম একটা এফবিপি এর জন্য, ফার্স্ট পার্টি কুকি, এই যে ফার্স্ট পার্টি কুকি, কুকি নেমটা কি আন্ডারস্কোর এফবিপি, এটাও আমরা আন্ডারস্কোর এফবিপি নাম দিয়ে দিই। আচ্ছা, আন্ডারস্কোর নেওয়া যাবে না, শুধু এফবিপি নাম দিয়ে দিলাম। এফবিপি এফবিসি এগুলা কি, এগুলা একদম ফার্স্ট ক্লাসে বলছি, আশা করি এগুলা নিয়ে কারোর কোনো কোশ্চেন নেই। এফবিসির জন্য আরেকটা ভ্যারিয়েবল তৈরি করব, ফার্স্ট পার্টি কুকি আন্ডারস্কোর এফবিসি, নাম থাকুক এফবিসি, এফবিসি সেভ, ফার্স্ট পার্টি কালেকশন ট্রু করে দিলাম। ঠিক আছে, আর কোনো রিকোয়ার্ড প্যারামিটার আছে, নাই। আরেকটা ছিল ইভেন্ট টাইম, ওটা না দিলেও চলে, দিলেও চলে, এটা মূলত লাগে না। যাই হোক, তো পেজ ভিউর ক্ষেত্রে এগুলাই। তো ট্রিগারটা কি হবে ভাই, ট্রিগারটা অল পেজ হয়ে যাবে। এখন ভাই আমি বলছি যে GA4 এর জন্য ইভেন্ট আইডি লাগে না, এটা লাগে না, এটা এফবিপি এফবিসি চাইলে দিতে পারেন, সমস্যা নেই। GA4 এর জন্য ফার্স্ট পার্টি কালেকশন এটাও দিতে পারেন, যদি ফার্স্ট পার্টি ট্র্যাকিং করেন, ইভেন্ট আইডি লাগবে না, কিন্তু ফেসবুকের জন্য লাগবে মাস্ট। আচ্ছা, তো GA4 এর জন্য কেন লাগবে না ভাই, কারণ এই কন্টেনার থেকে, এই কন্টেনারে যে ডেটাটা পাঠাবেন, ডেটাটা পাঠাবেন এই GA4 এর থ্রুতে। ঠিক আছে, এন্ড এর জন্য কি, GA4 এ ইভেন্ট আইডিটা লাগে না, বুঝছেন, গুগল অটোমেটিক ডিটেক্ট করতে পারে। আর গুগল ট্যাগ ম্যানেজারও কি GA4 এর প্রপার্টি। তো গুগল ট্যাগ ম্যানেজার যখন দেখবে দুইটা কন্টেনার থেকে সেম ডেটা যাইতেছে GA4 এ, তখন দুইটা কন্টেনারের ডেটা কি
মানে দুইটা ডেটারে একটা ডেটা ম্যাচ করে ফেলায়। কিন্তু ফেসবুক কিন্তু ভাই গুগলের প্রপার্টি না। এর জন্য আমাদের একটা আইডি দিতে হয়, সেটার নাম হচ্ছে ইভেন্ট আইডি, যেটার মাধ্যমে ফেসবুক বুঝতে পারে যে ভাই এই এই ডেটা এই লোকের এই ডেটা আর এই লোকের এই ডেটা, মানে দুই একই লোক একটা ইভেন্টই করছে, ডেটা আসছে দুইটা, একটা ব্রাউজার থেকে একটা সার্ভার থেকে, এই দুইটার তুমি মিশায় এক করে ফেলো এই ইভেন্ট আইডির থ্রুতে। ঠিক আছে, তো এর জন্যই মূলত ইভেন্ট আইডিটা লাগে, বাট জিও4 এর ক্ষেত্রে লাগে না। তো এটার নাম আমাদের হ্যাঁ গুগল ট্যাগ হইতে পারে, গুগল ট্যাগ ফেসবুক। আমরা কিন্তু এখন ফেসবুক জিও4 দুইটার একসাথে পাঠাইতেছি ডেটা, যাতে আমাদের ডাবল খাটনি না করা লাগে। আর ক্লায়েন্টের কাজ হলো আপনারা এভাবেই পাঠাবেন। ঠিক আছে, তাহলে পেজ ভিউ গেল, পেজ ভিউতে ইভেন্ট আইডি দিছি, কিন্তু ভাই এই যে ফেসবুক পিক্সেলে কিন্তু আমি ব্রাউজার সাইট যে ট্র্যাকিং করছিলাম এগুলোর মধ্যে কিন্তু আমি কোনো ইভেন্ট আইডি দেই নাই। আপনাদের হয়তো মনে থাকার কথা, দেখেন আমি কোনো পেজ ভিউতে তো কোনো দেই না, প্যারামিটার দেই নাই, এটা লাগেও না। তো ইভেন্ট আইডি ভাই আমি কই দিমু? এই জায়গায় দিমু? এই প্যারামিটার এই জায়গায় দিমু না, ইভেন্ট আইডি দিমু আমি কই ভাই? এই যে মোড সেটিংস, এই দেখেন ইভেন্ট আইডি অপশন দেখছেন, এই জায়গায় ইভেন্ট আইডি যেটা ভ্যারিয়েবল করছিলাম ধরে দিবেন। আচ্ছা, তো ফেসবুক পেজ ভিউতে ইভেন্ট আইডি দেওয়া শেষ, গুগল পেজ ভিউতে ইভেন্ট আইডি দেওয়া শেষ, এন্ড প্যারামিটার সেন্ডও শেষ। এন্ড এটা কিন্তু এখন অলরেডি লিঙ্ক আপ হয়ে গেছে, মানে এখনো হয় নাই, যখন সার্ভার সাইডে করবো তখন হবে। মানে ব্রাউজারের জন্য পেজ ভিউর কাজ শেষ, ব্রাউজারের জন্য পেজ ভিউর কাজ শেষ, ফেসবুক জিও4 বোথ। ঠিক আছে, আচ্ছা এবার আসি ভিউ কন্টেন্ট, ফেসবুক ভিউ কন্টেন্ট। এখন আমরা জিও4 এর জন্য ভিউ কন্টেন্ট বানাবো। এই জিও4 এর ভিউ কন্টেন্ট দিয়ে ফেসবুকের ডেটাও যাবে, জিও4 এর ডেটাও যাবে। ঠিক আছে, তো এখন আমরা ভিউ কন্টেন্ট যদি বানাই, জিও4 ইভেন্ট মেজারমেন্ট যেটা বানাইছিলাম, জিও4 আইডি। আচ্ছা, ফেসবুকে যেটা ভিউ কন্টেন্ট, জিও4 ওইটা কি ভিউ আইটেম। এই জায়গায় বইলা রাখা ভালো, আমাদের ডেটা কিন্তু পাস হবে এই যে ক্লায়েন্টের থ্রুতে। ঠিক আছে, আর ক্লায়েন্ট হিসাবে কে আছে ভাই? ক্লায়েন্ট হিসাবে আছে জিও4। এখন আপনি এই জায়গায় যেই নেমটা দিবেন, আপনার ফেসবুকেও সেম নামটা দিতে হবে। ঠিক আছে, ধরেন আপনারা, আমি তো এখন স্ট্যান্ডার্ড ইভেন্ট পাঠাইতেছি তাই না? তো স্ট্যান্ডার্ড ইভেন্টের ক্ষেত্রে ফেসবুক ভিউ আইটেম রে কি নামে চিনে? ভিউ কন্টেন্ট নামে চিনে। তো এই জায়গায় ভিউ কন্টেন্ট আর জিও4 এ ভিউ আইটেম দিলে কোনো সমস্যা নেই, ফেসবুক চিনতে পারবে যে জিও4 ভিউ আইটেমের মাধ্যমে কি ফেসবুককে ভিউ কন্টেন্ট পাঠাইতেছে। তো ফেসবুক এটা বুঝতে পারবে। ঠিক আছে, ফেসবুক কিন্তু ভিউ আইটেম চিনে না, ফেসবুক চিনে ভিউ কন্টেন্ট। ফেসবুক ওই ভিউ আইটেমটারে কি ভিউ কন্টেন্টে ট্রান্সফার মানে কনভার্ট করে নেবে। কিন্তু যখন আমরা কাস্টম ভ্যারিয়েবল পাঠাবো তখন কি হবে? ধরেন এমন কিছু আছে যেটা ফেসবুক স্ট্যান্ডার্ডে নাই, তখন আমাদের জিও4 এ যেই নামটা দিব সেম টু সেম এই জায়গায় দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা। ঠিক আছে, তো আমি যদি একটা ইভেন্ট নেই জিও4 এর জন্য, জিও4 ইভেন্ট, জিও4 আইডি, ইভেন্ট নামটা কি হবে ভাই? ভিউ আইটেম। এই জায়গায় কিন্তু কিছু বড় হাতে ছোট হাতে দিলে কিন্তু ফেসবুক চিনতে পারবে না, একদম জিও4 স্কিমা অনুযায়ী পাঠাতে হবে। ঠিক আছে, এবার যদি আমরা প্যারামিটার একটু যাই, আমাদের ডক্সটাই যদি একটু যাই, দেখেন ডক্সটা ভিউ আইটেমের জন্য কি কি আছে? ইভেন্ট আইডি আছে, ইভেন্ট আইডি নিলাম, এফবিপি এফবিসি আছে, এটা নিলাম, এফবিপি এফবিসি, ফার্স্ট পার্টি কালেকশন আছে, এটা নিলাম, কন্টেন্ট টাইপ আছে, এটা নিলাম, কন্টেন্ট নেম আছে, এটা নিলাম, এটা আছে,
এটা নিলাম। ভ্যালু GA4 এ যেভাবে দিতে হয় ফেসবুকে সেভাবেই দিতে হয়। কারেন্সি GA4 এ যেভাবে দিতে হয় ফেসবুকেও কি সেভাবেই দিতে হয়। সার্ভার ব্রাউজার বোথ। আচ্ছা, এবার যে আমরা আমাদের ডেটাটা যেহেতু GA4 ও যাবে, তাই না? এগুলো তো আমরা ফেসবুকের জন্য নিলাম, এগুলো তো ফেসবুক, এগুলো তো আর GA4 এ আমরা পাঠাবো না, তাই না? তো ডেটাটা যেহেতু GA4 ও যাবে, সেজন্য কি আইটেমস প্যারামিটারটাও নিয়ে নেব। বা আপনারা যদি GA4 এর জন্য আইটেম আইডি, আইটেম নেম পাঠাতে চান, যেমন এই যে ভাই FB CD কন্টেন্ট, এগুলো তো শুধু ফেসবুকের জন্য, তাই না? কারণ আপনারা ধরেন GA4 এর জন্য আইটেম নেম, আইটেম আইডি এগুলো পাঠাতে চাইতেছেন, তো আপনারা এই জায়গায় আইটেম আইডি, আইটেম নেম এমনি দিয়ে দিবেন, ঠিক আছে? এমনি দিয়ে এই জায়গাও আইটেম আইডি দিবেন, আইটেম আইডি দিবেন, আইটেম আইডি ভ্যারিয়েবল দিবেন, আবার এই জায়গায় আইটেম আইডি ভ্যারিয়েবল দিবেন। এটা যাবে GA4 এ, এটা যাবে ফেসবুকে, ঠিক আছে? তো আমি আইটেম আইডি এগুলো দিলাম না, শুধু আইটেমস দিলেও চলে। তো আমি শুধু আইটেমসটাই নিলাম, ওগুলো আপনাদের মন চাইলে আপনারা দিয়ে নেবেন, সমস্যা নেই। এই শুধু আইটেমসটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো ইভেন্ট আইডি কি হবে ভাই? ওই যে সেম ইভেন্ট আইডি যেটা বানাইছি, এটা হবে ওই যে ভাই FBP যেটা বানাইছি, এটা হবে FBC যেটা বানাইছি, এটা হবে ট্রু কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, TUCT প্রোডাক্ট, কন্টেন্ট নেম, আইটেম নেম, ফেসবুকে কন্টেন্ট নেম, GA4 আইটেম নেম, ঠিক আছে? কন্টেন্ট আইডিস, আইটেম আইডি, আইটেম আইডি, ভ্যালু বাই GA4 এ যেমন ফেসবুকেও তেমন, কারেন্সি GA4 এ যেমন ফেসবুকেও তেমন কারেন্সি। এবার আইটেম যেহেতু আমরা GA4 এ পাঠাবো ডেটা, তো এটার জন্য কি আইটেমস প্যারামিটারটা দিয়ে দিলাম, আইটেমস। তো এটার ট্রিগারটা কি হবে ভাই? ভিউ আইটেম, অ্যাড দিয়ে দিলাম, গুগল অ্যানালিটিক্স GA4 ভিউ আইটেম। আচ্ছা, রনি ভাই, এবার ভাই আমার বলেন, কারো কি কোনো কোশ্চেন আছে একটুকে? রনি ভাই, জি ভাই, বলেন। ওই যে ফার্স্ট পার্টি কালেকশন যে ট্রু দিল, ওইটা যদি আমার ক্লায়েন্টের ফার্স্ট পার্টি ডোমেইন ট্র্যাকিং না করা থাকে, যদি স্টেপের ইউআরএল থাকে, সেক্ষেত্রে ওটা কি দেওয়ার প্রয়োজন নেই? ওইটা লাগে না, যদি ফার্স্ট পার্টি ডোমেন না করেন তাহলে ওইটা লাগে না, কিন্তু ভাই দিয়ে দিলে সমস্যা কি? ও আচ্ছা, বুঝতে কোনো সমস্যা পারছি নেই না। তো, ওটা তো আমাদের রিসেন্ট কাজ প্রবলেম করতেছে না, তাই না? বুঝছি। এটা মূলত ফার্স্ট পার্টি কালেকশন, এটা মূলত ইউজ হয় যখন আপনারা ওই যে ফার্স্ট পার্টি ডোমেন করবেন, যে কাস্টম ডোমেন করবেন তখন, ঠিক আছে? আমরা আমরা দিয়া দিই, আমরা যেহেতু বাঙালি আমরা দিয়া দিই, সমস্যা কি? এ হচ্ছে বিষয়। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে ভাই? এই দুইটা ট্যাগ যে বানাইলাম সার্ভার সাইডের জন্য, কোশ্চেন রনি থাকলে। ভাই, ওই যে ইভেন্ট আইডির ব্যাপারটা জাস্ট আর একটা বার একটু দেখাবেন, রিক্যাপ করবেন? আচ্ছা, ইভেন্ট আইডিটা হচ্ছে মূলত ভাই, আপনারা যদি শুধু GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং করেন বা গুগল অ্যাডস এর সার্ভার সাইড ট্র্যাকিং করেন, তাহলে কিন্তু আমাদের ইভেন্ট আইডিটা লাগে না। কেন লাগে না ভাই? কারণ গুগল ট্যাগ ম্যানেজার কার প্রপার্টি? গুগলের। GA4 কার প্রপার্টি? গুগলের। এই যে এই কন্টেনার থেকে এই কন্টেনারে, সার্ভার কন্টেনারে যে ডেটাটা যাবে, ডেটাটা মূলত কিভাবে যায়? ব্রাউজার থেকে সার্ভারে যাবে, সার্ভার কন্টেনারে, সার্ভার কন্টেনার থেকে সার্ভারে যাবে, সার্ভার থেকে আমাদের প্ল্যাটফর্মে যাবে, ঠিক আছে? তো এই ব্রাউজার থেকে যে সার্ভারে যাবে, সার্ভার কন্টেনারে যাবে, এই কন্টেনারে যাওয়ার একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা কে? GA4, ঠিক আছে? সেটা হইতে পারে টিকটকের জন্য, সেটা হইতে পারে ফেসবুকের জন্য, সেটা হইতে পারে স্ন্যাপের জন্য, সেটা যে কোনো কিছুর জন্য হইতে পারে। এটার মাধ্যমটা যদি আপনি গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করেন, এটার মাধ্যমটা কি ভাই? GA4। আপনি চাইলে আপনারা কাস্টমও কোনো কিছু করতে পারেন, বাট কাস্টম আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, যেটা সত্য কথা। আমরা অলওয়েজ GA4 দিয়েই করি। তো এটার মাধ্যমটা কি ভাই? GA4। যেহেতু এটার মাধ্যমটা GA4, তো আপনি যদি GA4 এর সার্ভারের জন্য ডেটা পাঠান, ধরেন ভিউ আইটেম পাঠালেন, হ্যাঁ, তো এই ভিউ আইটেমটা কই গেল ভাই? GA4 এ গেল। তো GA4টা বুঝতে পারে যে ব্রাউজার থেকে একটা ভিউ আইটেম চাইতেছে,
তো GA4টা এটারে কনভার্ট করে কি করে সার্ভারে পাঠায় দেয়। এই ক্ষেত্রে কিন্তু দুইটা ডেটা হয় না, ঠিক আছে, কারণ এটা GA4 এর প্রপার্টি আর এটা যাইতেছে GA4 দিয়ে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কি হয়, ফেসবুকের ক্ষেত্রে বিষয়টা হয়, দেখেন আমরা ফেসবুক ব্রাউজারের জন্য একবার ক্রিয়েট করলাম ডেটা। এখন ফেসবুকের ডেটাটা যদি আমরা এই সার্ভার কন্টেনারে পাঠাইতে যাই, তাহলে আমাদের কার সাহায্য নিতে হবে? GA4 এর সাহায্য নিতে হবে। এখন GA4 এর সাহায্য নিতে হলে আমাদের কি GA4 এর জন্য মানে ফেসবুকের ডেটাটা সার্ভারে পাঠানোর জন্য GA4 ট্যাগ ট্রিগার করতে হবে। যেমন ফেসবুক ভিউ কন্টেন্ট যেমন করছি, শুধু ফেসবুকের ডেটা পাঠাবো, তাহলে ফেসবুক সার্ভার সাইড GA4 ভিউ কন্টেন্ট করতে হবে আমাদের, মাস্ট। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমরা এখান থেকে এখানে ডেটা পাঠাইতে পারবো না। তো যখন দুইটা ট্রিগার হয়ে যাবে, ফেসবুক ভিউ কন্টেন্টের জন্য একবার ডেটা যাবে, আর ফেসবুক সার্ভার সাইড ভিউ কন্টেন্ট যখন আরেকবার যাবে, তখন দুইটা ডেটা হয়ে যাবে। এই দুইটা ডেটা কই যাবে? সার্ভারে যাবে। তো এই দুইটা ডেটা ম্যাচ করার জন্য একটা সলিউশন আছে, সেই সলিউশনটা হচ্ছে ইভেন্ট আইডি। যে তখন দেখবে যে একটা ইভেন্ট করার পরে দুইটা ডেটা যাইতেছে, দুইটা ডেটার ইভেন্ট আইডিটা সেম, একদম সেম মিলে গেছে, তখন ইভেন্টটা কি হবে? ডিডুপ্লিকেশন হয়ে যাবে, মানে দুইটা ইভেন্ট একটা ইভেন্ট হয়ে যাবে। সেটা মনে করেন গুগলের প্ল্যাটফর্ম বাদে যে কোনো কিছু প্ল্যাটফর্মে আমাদের ইভেন্ট আইডি পাঠাইতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার জি ভাই? ভাই। হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার। আপনি শুধু একটু কাইন্ডলি ইভেন্ট আইডি ভেরিয়েবলটার ভিতরে একটু যাবেন কাইন্ডলি। ঠিক আছে, ইভেন্ট আইডি ভ্যারিয়েবলের ভিতরে যদি একটু যাই, ইভেন্ট আইডি, হ্যাঁ গেলাম। আচ্ছা, ইভেন্ট আইডি ভেরিয়েবলটা একটু ওপেন করেন। হ্যাঁ, ওইখানে একটু ওপেন করেন। আচ্ছা, হুম, জাস্ট ওই যে ইভেন্ট আইডিটা যেটা এইখানে, জাস্ট এই জিনিসটা ধরে দিলেই তো আমার ফেসবুক পিক্সেলের আর GA4 এর সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য একদম পারফেক্টলি কাজ করবে না? হ্যাঁ হ্যাঁ, এটা ধরা দিলে হবে, এটা পাবেন। এটা কিন্তু প্রথমে পাবেন না এখানে টেমপ্লেটে, এটা এই যে ডিসকভার মোর টেমপ্লেট, এখান থেকে হ্যাঁ দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। এখান থেকে বের করি আমি, এটাই কনফার্ম হওয়ার জন্য আসলে আমি বললাম আর কি ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। তো ভাই যেহেতু ভিউ আইটেম বানাইছি, তো আপনারা সবাই জানেন ভিউ আইটেম অ্যাড টু কার্ট সেমই থাকবে। আমি একটু কপি করি, এটা বুঝলে ভাই আশা করি এটাও সমস্যা হবে না। কপি করতেছি একটু তাড়াতাড়ির জন্য, আশা করি মাইন্ড করবেন না। তো গুগল অ্যানালিটিক্স GA4 অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, ঠিক আছে। ইভেন্ট নেমটা কি হবে ভাই? অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট একদম GA4 এর স্কিমা অনুযায়ী হইতে হবে, না হলে কিন্তু ফেসবুক চিনতে পারবে না, ঠিক আছে। তো এটার মধ্যে ইভেন্ট আইডি সেম দিলাম, FBP দিলাম, FBC দিলাম, ফার্স্ট পার্টি ট্রু দিলাম, কন্টেন্ট টাইপ দিলাম, কন্টেন্ট নেম দিলাম, কন্টেন্ট আইডি দিলাম, ভ্যালু দিলাম, কারেন্সি দিলাম। এবার GA4 এর জন্য আইটেমসটা দিয়ে দিলাম। আপনারা যদি এক্সট্রা প্যারামিটার পাঠাতে চান GA4 এর জন্য, যেমন আইটেম নেম, আইটেম আইডি, ওটিও আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, ওগুলা GA4 এর জন্য যাবে শুধু, ঠিক আছে। তো এবার ট্রিগারটা আমি চেঞ্জ করে দিলাম, ট্রিগারটা দিলাম কি? অ্যাড টু কার্ট, সেভ। আচ্ছা, এবার অ্যাড টু কার্ট শেষ। এবার যদি আমি চেক আউট করি, আবার একটু কপি করি, GA4 চেক আউট। ভাই চেক আউটে তো সবকিছুই ঠিক আছে, এটা কিন্তু GA4 এর নাম অনুযায়ী হবে, খেয়াল রাখবেন কিন্তু এগুলো সব সময়। ধরেন এই জায়গায় এন দিয়া দিলেন বড় হাতে, একদম ভাই ডেটা মিসম্যাচ, ডেটা যাবেই না। মানে এটার জন্য আলাদা ডেটা যাবে, ওইটার জন্য আলাদা ডেটা যাবে, ইভেন ডিডুপ্লিকেশন হবে না। বিগিন চেক আউট দিলেন, ইভেন্ট আইডি দিলেন, FBP দিলেন, FBC দিলেন, ফার্স্ট পার্টি থ্রু দিলেন, কন্টেন্ট টাইপ দিলেন, কন্টেন্ট নেম। ভাই চেক আউটের জন্য তো মাল্টিপল প্রোডাক্ট, এটা তো চলবে না। ওই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে যে বানাইছিলাম আগে, ওইটা দিয়ে দিতে হবে। এটার জন্য তো সেম মাল্টিপল প্রোডাক্ট, কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে যে বানাইছিলাম ওইটা দিয়ে দিতে হবে।
এগুলো সেমই থাকবে, ভ্যালু কারেন্সি এগুলো তো সেমই, তাই না? ট্রিগারটা আমরা কি চেঞ্জ করে দিব, বিগিন চেকআউট, এই যে ধরা দিলাম। এবার আমরা পারচেসে আসি, আবার একটু কপি মারি, পারচেস ইভেন্ট নেমটা একদম জিএফওর স্কিমা অনুযায়ী, ইভেন্ট আইডি, এফবিপি, এফবিসি সব দিলাম, কাস্টম জাভাস্ক্রিপ্ট নেম দিলাম, মানে মাল্টিপল প্রোডাক্ট নেওয়ার জন্য অ্যারে থেকে, ভ্যালু দিলাম, কারেন্সি দিলাম, আইটেম দিলাম। কারণ ভাই পারচেসের ক্ষেত্রে তো আরো কিছু লাগে জিএফওর এ, ট্রানজেকশন আইডি লাগে, শিপিং লাগে, কুপন লাগে, তাই না? তো এগুলো তো আমাদের জিএফওর এ পাঠাইতে হবে, ফেসবুকে হয়তো লাগে না, কিন্তু ইয়াতে তো লাগে, জিএফওর এ তো লাগে, এগুলো তো আমাদের পাঠাইতে হবে জিএফওর এ। দেখেন আমরা যদি আমাদের শিটটা একটু চেক দিই, এই দেখেন ভ্যালু, কারেন্সি, আইটেমস একটু মধ্যে আমাদের দেওয়া হয়েছে। এবার আমরা ট্রানজেকশন আইডি, শিপিং, ট্যাক্স, কুপন, অ্যাফিলিয়েশন যা যা লাগে আমাদের দিয়ে দিল এখানে। ট্রানজেকশন আইডি, শিপিং, এগুলা কিন্তু এই যে ট্রানজেকশন আইডি, শিপিং এগুলো কিন্তু ফেসবুকে যাবে না, এগুলো যাবে জিএফওর এ শুধু। কুপন, তারপর কি ট্যাক্স, আর তো কিছু দরকার নেই। ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি দিলাম, শিপিং এর জন্য শিপিং দিলাম। এগুলা কিভাবে তৈরি করতে হয় ডেটা লাইনের মাধ্যমে এগুলো আমি দেখাইছি। কুপনের জন্য কুপন দিলাম, এগুলো যদি আবার দেখাইতে যাই ক্লাস অনেক বড় হয়ে যাবে। ট্যাক্স আশা করি সবাই জানেন এগুলো কিভাবে করতে হয়। ট্যাক্স দিলাম, ট্রিগার দিয়ে দিলাম পারচেস, পারচেস শেষ, ঝামেলা শেষ হইলো। ঠিক আছে, আর কি ভাইয়া করতেছে? ক্লাসটা ফলো করলে ভালো হয়। জি আমি ভাই। মানে বললাম ক্লাসটা ফলো করলে ভালো হয়। কোথায় থেকে কোথায় যাচ্ছেন বোঝা যায় না ঠিক মতো। আচ্ছা, আপনি বুঝতে পারেননি কোন জায়গায় বলেন? না না, বলতেছে বুঝতে পারছি কিন্তু আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছেন ঠিক মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু ফলো করলে আমি, ভালো হয়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনার নতুন তো এর জন্য একটু সমস্যা হইতেছে। যাই হোক, ক্লাসগুলো জি বারবার জি। দেখলেই বুঝা যাবেন, ঠিক আছে? আমি কিন্তু এই জায়গায় কিছুই করিনি, আমি এই যে ভিউ আইটেম পর্যন্ত ইন ডিটেলস দেখাইছি, এটুক পর্যন্ত ইন ডিটেলস বুঝিয়ে দিছি, একটা বাই একটা করছি। দেন অ্যাড টু কার্টে কি করছি ভাই, অ্যাড টু কার্টে দেখেন, মানে ভিউ আইটেমে যা ছিল অ্যাড টু কার্টে কিন্তু তাই থাকবে, ঠিক আছে? এর জন্য আমি নতুন করে আর করি না, আমি অ্যাড টু কার্টে কি করছি, কপি করছিলাম ভিউ আইটেম থেকে, বুঝতে পারছেন? তো দেখেন আমি আবার একটু বুঝাই, আমি বুঝতে পারছি নতুন তো এর জন্য একটু ঝামেলা হইতেছে, আমি আবার একটু বুঝাই। ভিউ আইটেম অন্তত বুঝছেন তাই না ভাই? জি ভাই বুঝতে পারতেছি কিন্তু ওই যে মানে আপনি বুঝছি, একটু বুঝতে ফাঁস পারছি, করতেছেন বুঝতে তো। পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি, সমস্যা নেই, আমি আবার একটু দেখেন, হ্যাঁ আবার একটু রিক্যাপ করি। আচ্ছা। তো ভিউ আইটেম করার পরে দেখেন অ্যাড টু কার্টে আমরা কি করছি, অ্যাড টু কার্টে যে আমরা মেজারমেন্ট আইডি জিএফআর আইডিটা বসাইছি, ইভেন্ট নেমটা অ্যাড টু কার্ট দিছি, এই যে সব ডকুমেন্টে কিন্তু দেওয়া আছে, এই দেখেন ইভেন্ট আইডি, এই যে ইভেন্ট আইডি, তারপর এফবিপি, এফবিপি, এফবিসি, ঠিক আছে? মানে সবগুলা প্যারামিটার ডকুমেন্টে আমাদের দেওয়া আছে। হ্যাঁ, তো এই ডকুমেন্ট অনুসারে প্যারামিটার গুলা দিলাম, এগুলো হচ্ছে ফেসবুকের জন্য। আর জিএফ ভ্যালু কারেন্সি জিএফওর ফেসবুক দুইটার জন্যই সেম, নাম সেম থাকবে। আর জিএফওর এর জন্য একটা প্যারামিটার দিলাম, সেটা হচ্ছে আইটেমস, ঠিক আছে? তো এবার ইভেন্ট আইডির জন্য ইভেন্ট আইডি ভ্যালুটা বসাইছি, এফবিপির জন্য এফবিপি ভ্যালুটা বসাইছি, ওই যে আগে যেগুলো ক্রিয়েট করলাম ভিউ আইটেমের ক্ষেত্রে। এফবিসির জন্য এফবিসি ভ্যালুটা বসাইছি, ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, কন্টেন্ট নেমটা ওই যে আইটেম নেম, কন্টেন্ট আইডিটা আইটেম আইডি, ভ্যালুটা ভ্যালু, কারেন্সিটা কারেন্সি, এগুলো কিন্তু ভ্যারিয়েবলে আছে, ভ্যারিয়েবল কিন্তু ডাইনামিকলি ট্র্যাক হবে, ঠিক আছে? আর ভ্যারিয়েবল কিভাবে তৈরি করছি, যে ভ্যালু কিভাবে ভ্যারিয়েবল তৈরি করছি,
কারেন্সি কিভাবে ভ্যারিয়েবল তৈরি করছি এগুলো আগের ক্লাসে দেখানো হয়েছে। আইটেমস কিভাবে ভ্যারিয়েবল তৈরি করছি এগুলো আগের ক্লাসে কি দেখানো হয়েছে। তো এগুলা দেওয়ার পরে আচ্ছা, ভাইয়ের কথা মনে পড়লো, আমরা আরেকটা জিনিস ভুল করছি। হ্যাঁ, এগুলো দেওয়ার পরে এই যে অ্যাড টু কার্ট ট্রিগারটা দিলাম, মানে এটা যেহেতু অ্যাড টু কার্টের জন্য ইভেন্ট করতেছি সেজন্য কি আমরা অ্যাড টু কার্ট ট্রিগারটা দিছি। ট্রিগার দেওয়ার পরে সেভ দিয়ে দিছি। ভাইয়ের কথাতে মনে পড়লো, এই যে অ্যাড টু কার্টে আমরা কিন্তু ইভেন্ট আইডি দিছি না, অ্যাড টু কার্ট ভিউ আইটেম এগুলোতে কিন্তু কি আমরা ইভেন্ট আইডি দিছি, কিন্তু ফেসবুকের ক্ষেত্রেও তো আমাদের একটা ইভেন্ট আইডি পাঠাইতে হবে তাই না। তো ফেসবুক ভিউ আইটেমে ভিউ কন্টেন্টে আমরা গেলাম, যাওয়ার পরে এই যে মোড সেটিংসে যাব, মোড সেটিংসে যে ইভেন্ট আইডি ভ্যারিয়েবলটা কি ধরা দিব, ইভেন্ট আইডি, সেভ। এবার অ্যাড টু কার্ট যে করছি, অ্যাড টু কার্টের জন্য কি আমরা ইভেন্ট আইডি ভ্যারিয়েবলটা ধরা দেব ফেসবুকে, মোড সেটিংস ইভেন্ট আইডি। আচ্ছা, আমি চেক আউটটা পারচেসটা আবার করি যাতে আপনারা বুঝতে পারেন একটু ভালো করে, ঠিক আছে। আমারই ভুল হয়েছে, আপনার একটু বারবার দেখেন একটু ব্রেনটা একটু শার্প হইতো। সমস্যা নাই ভাই, দেখাইতেছি। তাহলে আমরা কি করলাম, জিও4 ভিউ আইটেম করলাম, জিও4 অ্যাড টু কার্ট করলাম। এবার জিও4 চেক আউট করি, গুগল অ্যানালিটিক্স ইভেন্ট মেজারমেন্ট আইডি হিসেবে কি দিব, জিও4 এর আইডিটা দিব। ইভেন্ট নামটা কি হবে ভাই, জিও4 স্কিমা অনুযায়ী বিগিন চেক আউট। আচ্ছা, এবার ইভেন্ট প্যারামিটারে যদি আসি, আচ্ছা ইভেন্ট প্যারামিটার গুলো চেক আউটের জন্য কি কি আছে চেক দেই। এই যে ইভেন্ট আইডি, কপি পেস্ট। আচ্ছা নিচে বসাইলাম কেন, ওর তো একটা ঝামেলা, এবং কপি পেস্ট, এফবিপি পেস্ট, এফবিসি পেস্ট, ফার্স্ট পার্টি কালেকশন পেস্ট। এগুলো আপনাদের সব দিয়েছে, আপনার খালি ক্লায়েন্টের কাজ করার সময় খালি কপি পেস্ট করবেন। কিন্তু কপি পেস্ট যদি আপনার নিয়ত থাকে যে ভাই ক্লাস দেখবো না খালি কপি পেস্ট করবো, তাহলে কিন্তু ভাই মুসিবতে পড়ে যাবে, বুঝছেন। এগুলো আমি দিছি যাতে আপনাদের ইজি হয় বুঝতে, এর জন্য যে সবসময় শুধু কপি পেস্ট করবেন বুঝার দরকার নাই, তাহলে কিন্তু হবে না। ভ্যালু, ভ্যালু জিও4 এফবির জন্য সেম, কারেন্সিও জিও4 এফবির জন্য সেম, আইটেমস এটা শুধু জিও4 এর জন্য সেম করবো চেক আউটের ক্ষেত্রে। আচ্ছা, এবার ইভেন্ট আইডি যেটা এফবির জন্য সেন্ড করব, এটার জন্য এই যে ইভেন্ট আইডি ভ্যারিয়েবলটা আমরা সিলেক্ট করে দিব। এবার এই যে এক্স এফবিসি কে এফবিপি, এটার জন্য যে এফবিপি আমরা যে ভ্যারিয়েবলটা করছিলাম ওইটা দিয়ে দিব। এফবিসির জন্য এফবিসি আমরা যে ভ্যারিয়েবলটা করছিলাম ওইটা দিয়ে দিব। ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, কন্টেন্ট টাইপ এটা প্রোডাক্ট, এটা আপনারা জানেন। কন্টেন্ট নেমটা হবে এই যে আইটেম নেম। এখন এটা তো ভাই চেক আউট ট্যাগ তাই না, চেক আউটের ক্ষেত্রে আমাদের তো মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে। তার ওই যে আমরা সিজিএস দিয়ে যে আইটেম নেমটা করছিলাম, যে 10টা প্রোডাক্ট থাকলো 10টা প্রোডাক্টের নাম নেবে ওইটা দিয়ে দিব। কন্টেন্ট আইডির জন্য ওই যে সিজিএস কন্টেন্ট আইডি, সরি আইটেম আইডি ওইটা দিয়ে দিব। এবার ভ্যালু দিয়ে দিলাম, কারেন্সি দিয়ে দিলাম, আইটেমস এর জন্য আইটেমস দিয়ে দিলাম, ঠিক আছে। ট্রিগারটা কি হবে ভাই, যেহেতু এটা চেক আউট, ট্রিগারটা হবে বিগিন চেক আউট। অ্যাড নামটা হবে গুগল অ্যানালিটিক্স জিও4 বিগিন চেক আউট, সেভ।
আচ্ছা, বিগিন চেকআউট শেষ। এবার যদি আমরা পারচেস করি, গুগল অ্যানালিটিক্স ইভেন্ট, মেজারমেন্ট আইডিটা কি হবে? জিও4 আইডি। ইভেন্ট নেমটা কি হবে ভাই? জিও4 স্কিম অনুযায়ী পারচেস। ইভেন্ট প্যারামিটার বসাইতে হবে। পারচেসের জন্য সেম ইভেন্ট আইডি বসাইতে হবে একটা, ইভেন্ট আইডি। তারপর বসাইতে হবে এফবিপি, এফবিসি। তারপরে এই যে ফার্স্ট পার্টি কালেকশন, আমি যে কপি পেস্ট মানে এগুলো আমার ইতে সেভ করা, তো আমি এগুলা এখান থেকে নিলাম না তাড়াতাড়ি করার জন্য। তারপর বসাইতে হবে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, আইটেমস। তারপরে দেখেন জিএ4, যেহেতু জিএ4 এর ডেটাগুলো সেন্ড করবো, পারচেসের ক্ষেত্রে কিন্তু ট্রানজেকশন আইডি, শিপিং, ট্যাক্স এগুলো কিন্তু লাগে। ঠিক আছে, তো এই জায়গায় দিলাম ট্রানজেকশন আইডি, এই জায়গায় দিলাম শিপিং, এই জায়গায় দিলাম ট্যাক্স, এই জায়গায় দিয়ে দিলাম কুপন। কুপন অ্যাফিলিয়েশন যদি থাকে আর কি দিয়ে দিবেন, তো আমি না দিলাম। ঠিক আছে, তো এবার দেখেন ইভেন্ট আইডির জন্য ইভেন্ট আইডির যে ভ্যালুটা, ভ্যারিয়েবলটা, ওটা ধরা দিব ইভেন্ট আইডি। এফবিপির জন্য যে এফবিপি যে ভ্যারিয়েবলটা বানাইছিলাম ওইটা দিলাম। এফবিসির জন্য যে এফবিসি যে ভ্যারিয়েবলটা বানাইছিলাম ওইটা দিলাম। ফার্স্ট পার্টি কালেকশন অলওয়েজ ট্রু। কন্টেন্ট টাইপ কি হবে ভাই? প্রোডাক্ট হবে, প্রোডাক্ট। কন্টেন্ট নেম কি হবে? কন্টেন্ট নেম ভাই 10টাও থাকতে পারে, কারণ একটা পারচেসে একজন 10টা পারচেসও করতে পারে, সেজন্য ওই যে সিজিএস আইটেম নেম ওইটাই। ঠিক আছে, আইডির ক্ষেত্রেও সেম, সিজেএস আইটেম আইডি। ভ্যালু তো ভাই ভ্যালুই, ভ্যালু তো অলওয়েজ সেম, কারেন্সিও অলওয়েজ সেম, যে কারেন্সি। এবার জিও4 এর প্যারামিটার গুলা, এই যে আইটেমস, ট্রানজেকশন আইডি জিও4 এর জন্য, শিপিং জিও4 এর জন্য, ট্যাক্স জিও4 এর জন্য। আর প্যারামিটার ট্রিগারটা কি হবে? পারচেস, পারচেস। তাহলে গুগল অ্যানালিটিক্স 4 জিও4 পারচেস। আচ্ছা, এবার এগুলাতে তো আমরা সবগুলাতেই ইভেন্ট আইডি দিছি জিও4 এর জন্য। ফেসবুকে কিন্তু ইভেন্ট আইডি মিস হয়েছে। পেজ ভিউতে দিছি, ভিউ কন্টেন্টে দিছি, অ্যাড টু কার্টে দিছি, চেক আউট আর পারচেসে দেইনি। তো আপনারা কাজের আগেই যদি সার্ভার সাইড ট্র্যাকিং থাকে ইভেন্ট আইডি আগেই দিয়ে নেবেন, নাহলে পরে ভুলে যাবে। ঠিক আছে, তো ইভেন্ট আইডিটা দিয়ে দিই। মোর সেটিংসে যায়, এই যে মোরে পাবেন ইভেন্ট আইডি। পারচেসের জন্য কি ইভেন্ট আইডি। ঠিক আছে, তাহলে আমাদের ব্রাউজার কন্টেনারে ফেসবুক এন্ড জিও4 সার্ভার সাইড সেটআপ শেষ। ভাইজান এখন বুঝতে পারছেন না বিষয়টা? ক্লিয়ার হয়েছে না আর একটু? জি ভাই। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, জি অ্যাড টু কার্ট কি একাধিক প্রোডাক্ট কি অ্যাড টু কার্ট করতে পারে না? না, একাধিক প্রোডাক্ট আপনি অ্যাড টু কার্ট কেমনে করবেন? ধরেন এটা আপনার ই কমার্স ওয়েবসাইট, আপনি এই প্রোডাক্টে গেলেন, এখন আপনি এট এ টাইম একটা প্রোডাক্টই ভিউ করতে পারবেন, এট এ টাইম একটা প্রোডাক্টই অ্যাড টু কার্ট করতে পারবেন। এই জায়গায় কি আর অন্য কোনো প্রোডাক্ট আছে ভাই? নিচে আছে। নিচে যখন ওইটার মধ্যে নিচেরটায় যখন যাবেন তখন কি আরেকটা ভিউ আইটেম হবে, আরেকটা অ্যাড টু কার্ট হবে, তাই না? ও মানে আমি ভাবছিলাম যে এই যে কার্ডের মধ্যে তো আমার এড থাকে, যখন না, একাধিক এটা তো প্রোডাক্ট। ভিউ কার্ড। মানে আপনি যেটার কথা বলছেন, মনে হ্যাঁ, করেন 5টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট কইরা দেন ভিউ কার্টে গেলাম।
দেন এই জায়গায় 5টা প্রোডাক্ট আসলো, এটা তো ভিউ কার্ট, এটা তো অ্যাড ও টু কার্ট, ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এটাই। ঠিক আছে, তাহলে আমাদের ব্রাউজার সাইট সেটআপ শেষ মোটামুটি। এবার যদি আমরা একটু সার্ভার সাইট সেটআপে আসি, যে সার্ভার সাইডে আমাদের কি করা লাগবে। দেখেন আমাদের যে সার্ভার সাইডের কনফিগারেশনটা আছে। এট ফার্স্ট ফেসবুকের জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ। এই ট্যাগ টেমপ্লেটটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমরা ট্যাগে যাই, নতুন একটা ট্যাগ নিব, ট্যাগ কনফিগারেশনে যাব, এই যে ডিসকভার মোর ট্যাগ। আচ্ছা, এবার আমরা লিখবো ফেসবুক, এই যে ইনকিউবেটর যেটা, হ্যাঁ এটা ইউজ করবেন সব সময়, কনভার্সন এপিআই ট্যাগ। এটা নিব, অ্যাড টু ওয়ার্ক স্পেস যাব, অ্যাড দিব। আচ্ছা, এই জায়গায় চাইছে কি পিক্সেল আইডি। পিক্সেল আইডিটা ভাই কই, ওই যে আমরা জিটিএম এ যে পিক্সেল আইডিটা ব্যবহার করছিলাম, সেম টু সেম পিক্সেল আইডিটা ব্যবহার করতে হবে। হ্যাপি পিক্সেল আইডি। পিক্সেল আইডি। আচ্ছা, এবার দেখেন একটা এপিআই অ্যাক্সেস টোকেন চাইছে। এটা আমরা কই পাবো ভাই, এটা পাবো হচ্ছে আমাদের ফেসবুক ইভেন্ট ম্যানেজারে যাইতে হবে। আচ্ছা, আমি একটু দেখাই, কারণ আমি স্ক্রিন শেয়ার অফ করে দেন দেখাইতেছি। আমি শেয়ার দিব, আগে আমি এটা একটু বের করে নিই দেন দেখাইতেছি, ঠিক আছে, সমস্যা নাই। আমি একটু রেকর্ড অফ করে দিই, স্টপ করে দিই। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। ভাইয়া আনমিউট করে নেন, আপনার তো মনে হয় মিউট করা, কিছু শুনতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা ভাই, সরি ভাই, আমি তো এতক্ষণ বক বক করতেছি। তো যাই হোক, এই যে ইভেন্ট ম্যানেজারে মনে করেন আসলেন, ঠিক আছে, তো ইভেন্ট ম্যানেজারে আসার পরে কই যাবেন ভাই, এই যে ডেটা সোর্সে যাবেন। ডেটা সোর্সে যাওয়ার পরে এই যে পিক্সেল, বিভিন্ন পিক্সেল থাকতে পারে ক্লায়েন্টের, যেই পিক্সেলে কাজ করবেন ওই পিক্সেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন দেখতেছেন, এটা নর্মালি যদি আপনার অ্যাডমিন অ্যাক্সেস থাকে, এনেবল থাকে, বা অ্যাডমিন অ্যাক্সেস থাকলেও মাঝে মাঝে ডিসেবল থাকে, তখন আপনার ইমেলটা বিজনেস ম্যানেজার থেকে ভেরিফাই করে নিতে হয়, ঠিক আছে। তো আমার এটার ক্ষেত্রে অ্যাডমিন অ্যাক্সেস নাই, এর জন্য এটা ডিসেবল। তো এটা যখন এনেবল থাকবে তখন এটাতে ক্লিক দিলে একটা হাবিজাবি একটা কোড পাবেন, ঠিক আছে। তো এই কোডটা কপি করবেন, কপি কইরা দেন মেটাতে আসবেন। আমি যদি দেখি কোনো পয়েন্টের, যদি আমি পাই, দেখেন দেখি এটা আছে কিনা। আর আপনাদের যদি ক্লায়েন্ট অ্যাডমিন অ্যাক্সেস না দিতে চায়, এটার মধ্যেও নাই।
ক্লায়েন্ট যদি অ্যাডমিন অ্যাক্সেস না দিতে চায় তখন ক্লায়েন্টকে জুমে আনবেন বা ওরে বলবেন তোমার ইভেন্ট ম্যানেজার থেকে ডেটা সোর্সে যায় সেটিংস থেকে জেনারেট অ্যাক্সেস টোকেনটা আমাকে দাও। ঠিক আছে, তো আপনি একটা স্ক্রিনশট মেরে দিবেন বা সামহাও একটা দিবেন, ক্লায়েন্টকে বলবেন তোরা এটা দিয়ে দিবে। তো এটা দেওয়ার পরে আপনারা কই যাবেন ভাই, আপনার ট্যাগ ম্যানেজারে যাবেন। ট্যাগ ম্যানেজারে যা ধরেন এপি অ্যাক্সেস টোকেনটা এমন হাবিজাবি থাকে, অনেক বড় থাকে। ঠিক আছে, আমি দিলাম। এবার দেখেন টেস্ট ইভেন্ট কোড, এটা মূলত ইউজ করা হয় টেস্ট করার জন্য। হ্যাঁ, মানে আপনার যে ইভেন্ট গুলা ঠিকঠাক কাজ করতেছে কিনা, এটা 24 ঘন্টা পর চেঞ্জ হয়। এই দেখেন টেস্ট ইভেন্ট কোড, সার্ভার সেটআপ, এই যে টেস্ট ইভেন্ট কোড। ঠিক আছে, এটা কপি করবেন, কপি করে এই জায়গায় বসা দেবেন। এটা কিন্তু শুধুমাত্র টেস্ট করার জন্য, এটা কিন্তু অন্য কিছুই না। বা এটা না বসালো কোনো সমস্যা হয়নি, আমি একটা দিয়ে দিন, বসা দিবেন। বসা দিয়া দেখেন আমি এগুলো কাইটা দিই। আচ্ছা, বসা দিয়ে এবার দেখেন কি করতে বলছে, যে পিক্সেল আইডি ইনপুট অ্যাক্সেস টোকেন টেস্ট ইভেন্ট কোড। আচ্ছা, এবার ইভেন্ট নেমটা কি, ট্রিগারটা কি হবে, ট্রিগারে যদি একটু যাই, ট্রিগার সিলেক্ট করলাম, নিউ ট্রিগার নিলাম। এটা কিন্তু সার্ভার কন্টেনার। ট্রিগার কনফিগারেশনটা কি হবে ভাই, কাস্টম ইভেন্ট। ঠিক আছে, ইভেন্ট নেমটা কি হবে, এই যে ইউজ ম্যাচ রেজেক্স। এটা দিয়ে আমরা মানে সব ইভেন্ট গুলা একটা ট্রিগারের মধ্যেই করব। ঠিক আছে, তো আমরা কি কি ইভেন্ট করব ভাই, আমরা ইভেন্ট করব পেজ ভিউ, আমরা ইভেন্ট করব ভিউ আইটেম, আমরা ইভেন্ট করব অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ। আমরা এই সবগুলো কপি করলাম, কপি কইরা এখানে বসা দিই। ঠিক আছে, আর এটা হবে ই কমার্স ইভেন্টস। যেহেতু এই যে রেজেক্স ম্যাচিংটা এনেবল করে দিছি, সেহেতু একটা ট্রিগারের আন্ডারে সবগুলা বসা দিছি। আর এই যে একটা মাঝখান দিয়ে একটা করে দাগ দিয়ে দিছি। তো এই ফর্মুলাটা ইউজ করলে কি একটা ট্রিগার আন্ডারেই সবগুলা করতে পারবেন। কিন্তু এটা যদি আবার ডিসেবল করে দেন তাহলে কিন্তু কাজ করবে না, এটা এনেবল থাকতে হবে। ঠিক আছে, দেন সেভ দিয়ে দিবেন। আচ্ছা, এটা হবে ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ। এটা গেল ফেসবুকের জন্য। ঠিক আছে, এবার জিও4 এর জন্য কি করবেন ভাই, নতুন একটা ট্যাগ নেবেন। ট্যাগ কনফিগারেশনে যাবেন, গুগল অ্যানালিটিক্স এই যে দেওয়াই আছে দেখছেন, এই যে গুগল অ্যানালিটিক্স 4 এটা নেবেন। মেজারমেন্ট আইডি যে জিও4 এ যেটা বসেছিলাম, জিও4 এর ব্রাউজার কন্টেনারে ওইটা নিতে হবে। কপি করলাম, পেস্ট দিলাম। এই জায়গায় কিছুই করার দরকার নেই, যে ইভেন্ট প্যারামিটারে যাবেন। এবার এই যে প্যারামিটার টু এক্সক্লুড, এই জায়গায় অ্যাড রোতে যাবেন। এবার দেখেন আমরা এই যে ফেসবুকের প্যারামিটার গুলা, এই যে ফেসবুকের যে প্যারামিটার গুলো আছে না, এগুলা কি এটা দিয়ে কি, এই জিও4 দিয়ে কি, জিও4 দিয়ে আমাদের ফেসবুকের ডেটাও যাবে, আবার আপনার ইসের ডেটাও যাবে, জিও4 এর ডেটাও যাবে। তো এই যে ফেসবুকের যে প্যারামিটার গুলো, এগুলো কিন্তু শুধুমাত্র ফেসবুকের জন্য। এই প্যারামিটার গুলা যে আমরা সেন্ড করছি, এগুলা কি এক্সক্লুড করতে হবে না, এগুলো এক্সক্লুড করতে হবে। এগুলো আমরা একটা একটা করে কি করে দিব, এক্সক্লুড করে দিব, যেগুলো ফেসবুকের জন্য সেন্ড করছে। তাহলে এই এক্সট্রা প্যারামিটার গুলা জিও4 এ যাবেন, নাহলে একটা জঞ্জাল হয়ে যাবে, বুঝছেন। ফার্স্ট পার্টি কালেকশন দরকার নাই, এফবিসি এফবিপি এটি আমাদের কিছুই দরকার নাই, পিপি ইভেন্ট আইডি এটা কিচ্ছুই দরকার নেই। ঠিক আছে, এবার ট্রিগারটা কি হবে, ট্রিগারটা হবে কাস্টম। এটা কিন্তু কাস্টম ইভেন্ট না, এটা হবে কাস্টম সাম ইভেন্ট, চুজ বিল্ট ইন ভ্যারিয়েবল। এই যে ক্লায়েন্ট নেম দেখছেন, কিসের থ্রুতে ডেটাটা পাঠাবো, ক্লায়েন্ট নেমের থ্রুতে ডেটাটা পাঠাবো। ক্লায়েন্ট নেমস ইকুয়ালস জিও4, ক্লায়েন্ট নেমের ভ্যালুটা কি হবে,
GA4 GA4 client save Google Analytics GA4 tag save ঠিক আছে। তো এই মূলত আমাদের সার্ভার সাইড সেটিং শেষ। দেখেন এই জায়গায় আমি দিয়েছি কি কি প্যারামিটার এক্সক্লুড করা লাগে। তো দেখেন নিচে আমি আরেকটা ট্যাগ দিছি কুকি লাইফ এক্সটেন্ডার। এটা মূলত লাগে সামটাইমস ক্লায়েন্টরা বলে যে ভাই তুমি আমার কুকি গুলার টাইম গুলো একটু বাড়া দাও। আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে কুকি গুলার টাইম থেকে 3 মাস অথবা 6 মাস, আমি শিওর না। তো এই যে এফবিপি কুকি, এফবিসি কুকি, এগুলো কিন্তু রিটার্গেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। জিএ এটা গুগল অ্যানালিটিক্স এর জন্য, জিএ ফর মেজারমেন্ট আইডি, ঠিক আছে। তো ক্লায়েন্টরা বলে যে তুমি আমাদের কুকি গুলা বাড়া দাও, এমন অনেক ক্লায়েন্ট থাকে কুকির টাইম গুলা। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সার্ভার সাইডের জন্য, দেখেন একটা নতুন ট্যাগ নিবেন, ট্যাগ কনফিগারেশনে যাবেন, দেখেন আমি যে বলে দিছি যে ট্যাগের নামটা কি হবে, কুকি মনস্টার বাই শিমোয়াবা, ঠিক আছে। এগুলা কিন্তু এটা কিন্তু লাগে না, ঠিক আছে। তাও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে, তো এটা এর জন্য আমি দেখাইতেছি। এই যে কুকি মনস্টার লিখ দিবেন, অ্যাড টু ওয়ার্ক স্পেস অ্যাড। আচ্ছা এবার এই যে অ্যাড কুকি, আচ্ছা কুকির নাম কি হবে ভাই, এফবিপি। এফবিপির ভ্যালুটা কি হবে, আন্ডারস্কোর এফবিপি। এক্সপায়ারেশন ডেটটা কি হবে ভাই, সেকেন্ডে, এই যে সেকেন্ড দেওয়া আছে, যে আমরা এই যে 6 মাস, 6 মাসের জন্য এটা দিতে পারি, 3 মাস থেকে এটা 6 মাস হবে। এক্সপায়ারেশন 6 মাস, সেকেন্ডে দিলাম অ্যাড। এবার দিব এফবিসি, ভ্যালুটা হবে আন্ডারস্কোর এফবিসি। এক্সপায়ারেশনটা কি হবে ভাই, যে সেকেন্ড, 6 মাসের জন্য দিয়ে দিলাম। আচ্ছা পরেরটা দিতে পারি জিএ, জিএ এটার ভ্যালুটা কি হবে, আন্ডারস্কোর জি। ভ্যালু কিভাবে বুঝবেন, এই যে ভ্যালু কিন্তু এই জায়গায় দেয়া আছে, এই যে ভ্যালু দেখছেন। এক্সপায়ারেশন ডেটটা কি হবে, এটা হবে। আচ্ছা জিএ, জিএ আর জিএ মেজারমেন্টের জন্য 2 ইয়ার হবে, 2 ইয়ার্স। 2 ইয়ার্স কি দিছি, হ্যাঁ 2 ইয়ার্স দিছি। কপি করি, এমন হবে 2 ইয়ার্স অ্যাড। ট্রিগারটা কই হবে ভাই, ট্রিগারটা হবে ওই যে ই কমার্স যেটা বানাইছিলাম, ই কমার্স। ওকে মনস্টার দিয়ে দিতে পারি, সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা এটা সাবমিট দিলাম। এটার কাজও শেষ, এটাও সাবমিট দিলাম। এবার যদি আমরা একটু প্রিভিউ দিয়ে দেখি এটা কাজ করে কিনা। রনি ভাই, সার্ভার কন্টেনার ইউআরএল কি শুধু গুগল ট্যাগ দিয়ে পাঠাইলেই হবে, না সব ট্যাগে পাঠানোটা বেস্ট, কোনটা ভালো, মানে বেস্ট প্র্যাকটিস? আচ্ছা একটা ভালো কথা মনে করছেন, আমি তো মনে সার্ভার কন্টেনার ইউআরএলটা পাঠান নাই, আপনি পাঠান নাই, কোনোটাতেই পাঠান নাই এখনো। আরে ভাই আমি ভুলে গেছিলাম, দেখছেন। আচ্ছা এটা শুধু গুগল ট্যাগে পাঠাইলেই হবে, আর কিছুতেই লাগবে না, বুঝতে পারছি। ঠিক আছে। এই জায়গায় আরেকটা প্যারামিটার হবে, আমি একটু অ্যাড করে দিই এই জায়গায়। হয়ে গেল। আমি আবার ক্লায়েন্টের কাছে টেস্ট করার জন্য একটাতে সবগুলোতেই পাঠাইছিলাম, আর একটাতে মানে আর বাদ বাকি গুলোতে শুধু গুগল না ট্যাগে ওইটা পাঠাই, এই জন্য ওটা কোনো সমস্যাই হয় না। সমস্যা হয় না। জাস্ট আমি টেস্ট বেসিসে ক্লায়েন্টের কাজের উপরে এটা ট্রায়াল চালাইছিলাম।
সার্ভার কন্টেনার ইউআরএল কপি করে নিই। দাঁড়ান, এটা আগে লাগতো, আগে ট্রান্সপোর্ট ইউআরএল দিয়ে সেন্ড করতাম, বাট এখন এটা সেন্ড করে অন্যান্য ইভেন্টের ট্যাগিং ইউআরএল দিয়ে, ঠিক আছে? তো মূলত আমরা যে জিএ4 এর পেজ ভিউ আছে, এই জায়গায় যে আমাদের সার্ভার কন্টেনার মানে এই কিসের থ্রুতে এই কন্টেনার থেকে এই কন্টেনারে ডেটাটা যাবে, এই যে ইউআরএল এর থ্রুতে, অবশ্যই ইউআরএল থ্রুতে। তো ইউআরএলটা আমাদের কানেক্ট করে দিতে হবে না? তো এটা আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ ভাই মনে করা দেওয়ার জন্য। ইউআরএলটা কপি করলাম। এবার ব্রাউজার কন্টেনারে যে জিএ4 এর জন্য যে পেজ ভিউটা বানাইছিলাম, হ্যাঁ, আপনার শুধু ফেসবুকে ডেটা পাঠালেও কিন্তু কি ফেসবুকের জন্য একবার করা লাগবে, আবার জিএ4 ক্লায়েন্টের জন্য একবার করা লাগবে। তো জিএ4 এর জন্য যে পেজ ভিউটা বানাবেন বা গুগল ট্যাগটা বানাবেন, এটার মধ্যে আরেকটা প্যারামিটার অ্যাড করতে হবে, আমি ডক্সে দিয়ে দিছি, সেটা হচ্ছে সার্ভার কন্টেনার ইউআরএল। ঠিক আছে? তো আমি যদি একটু দেই সার্ভার, এই যে সার্ভার কন্টেনার ইউআরএল কি চলে আসছে, এই জায়গায় আমাদের ইউআরএলটা কি দিয়ে দিতে হবে, দিয়ে সেভ, শেষ, ঝামেলা কি শেষ। এবার যদি আমি এটা সাবমিট দেই, আর মনে রাখবেন কাজ শেষে কিন্তু অবশ্যই অবশ্যই সাবমিট দেবেন। দেখি আমাদের এগুলো ডেটাগুলো কাজ করে কিনা। আমাদের পেজ ভেরিফায়ার হয়েছে, এখন হয় নাই। নেট তো ঠিক কাজ করে, সাইট মনে অনেক স্লো, নেট তো ঠিক আছে। এই যে নেট তো ঠিক আছে, সাইট স্লো। বারবার এমন তো সমস্যা। আবার দি প্রিভিউ, কোড, আইসা বলেন ভাই কাহিনী করতেছেন কেন? নেট তো পারফেক্ট। নেট ঠিক আছে, টাইমড আউট ঠিক আছে। আমি একটু মোবাইল দিয়ে ট্রাই করি, দেখি ওয়াইফাই দিয়ে এই সাইটে কি হয় প্রত্যেক দিন। বাস, আসছে।
কেমন এমন মোবাইল দিয়ে আসছে? যাক আলহামদুলিল্লাহ আসছে তো। দেখেন, যখন আমাদের এই যে পেজ ভিউটা ফায়ার হয়েছে তখন কি সার্ভারে একটা ডেটা সেন্ড হয়েছে পেজ ভিউ। দেখেন ডেটাটা এই যে ইনকামিং রিকোয়েস্ট, এই যে সার্ভার ইউআরএলটা এই জায়গায় বসাইছি জিও4 এর পেজ ভিউ ইভেন্টে, ব্রাউজার কন্টেনারে। ওই ইভেন্টটা কি, মানে এই কন্টেনারে একটা ডেটা পাঠাইছে, পাঠানোর পরে ডেটাটা ক্লেম করছে কে, জিও4 যে ক্লায়েন্টটা আছে সার্ভারের মধ্যে, এই ক্লায়েন্টটা কি ডেটাটা ক্লেম করছে। ক্লেম করার পরে এই ডেটাটা দুই জায়গায় চলে গেছে, একটা গেছে ফেসবুকে, একটা গেছে কি গুগল অ্যানালাইটিক্সে। ঠিক আছে? আচ্ছা, এটা 400 আসলো কেন? এই যে কোনো ইরর আছে? হ্যাঁ, ইরর আছে। আচ্ছা, এটা কি ইরর দেখাইছে দেখছেন? এই জায়গায় 200 মানে বা 200 বা 204 মানে এটা কি রাইট আছে। ঠিক আছে, বাট এই জায়গায় 400 বা আদার ভ্যালু আসলে এটা কিন্তু রাইট নাই, ডেটাটা যাবে না ফেসবুকে। তো এই জায়গায় যখন আমরা গেছি, যাওয়ার পরে দেখেন আমরা একটা ইরর পাইছি। এরোর মেসেজ দিছে ইনভ্যালিড ওথ অ্যাক্সেস টোকেন। এটা তো ভাই থাকবেই, কারণ আমরা অ্যাক্সেস টোকেন দিছি উল্টা পাল্টা, তাই না? এটা তো থাকবেই, এটা তো স্বাভাবিক। যাই হোক, তো এটা গেল। তো আমরা যদি একটু ভিউ আইটেম করি, দেখেন সাথে সাথে ডেটাটা যাবে। তো ভিউ আইটেম কি হয়েছে এই জায়গায়? হ্যাঁ, এই জায়গায় ভিউ আইটেম হয়েছে। দেখি আমাদের প্রিভিউতে পাই কিনা। এই যে প্রিভিউতে ভিউ আইটেম চলে আসছে, দেখছেন? এটার মধ্যে সেম, সবগুলোই সেম বাই 400 জ্ঞান, ওই যে অ্যাক্সেস টোকেনের জন্য জিও4 ডেটা ক্লেম করছে, সার্ভারের ইউআরএল দিয়ে ব্রাউজার কন্টেনার থেকে ডেটা আসছে, ডেটা সেন্ড হয়েছে গুগল অ্যানালিটিক্সে, ডেটা সেন্ড হয়েছে ফেসবুকে। ঠিক আছে, অ্যাড টু কাট করি। ডেটা কি আসছে? এই যে আসছে ভাই, দেখছেন? সেম, মানে আমাদের সব মানে ট্যাগ ট্রিগার এগুলো কি পারফেক্ট ভাবে কাজ করতেছে। ঠিক আছে, অ্যাড টু কাট করার পরে এই দেখেন একটা জিনিস, এই যে কিন্তু অ্যাড টু কার্টের পর আবার ভিউ আইটেম ফায়ার হয়েছে, দেখছেন? কেন ফায়ার হইলো ভাই? কারণ এটা আমাদের সাইটের সমস্যা। কি সমস্যা? আমরা অ্যাড টু কার্ট করার পরে কিন্তু ডিরেক্ট এই পেজে চলে আসার কথা, কিন্তু এই পেজে চলে না আসা কি এই পেজটা আবার লোড হয়েছে। এই কারণে কি অ্যাড টু কার্ট করার পর আবার ভিউ আইটেম ফায়ার হয়েছে। তো আপনারা এই সমস্যা থেকে বাঁচতে যদি ধরেন আপনার ক্লায়েন্টের সাইটও এমন থাকে, তো কি করে দিতে পারেন? সেটা হচ্ছে যে ব্রাউজার ট্যাগ গুলাতে যাবেন, যে ফেসবুকের যে ভিউ কন্টেন্ট আছে, আমরা কিন্তু ভিউ কন্টেন্ট করলাম একটা, কিন্তু ফায়ার হলো দুইটা। কারণ কি? কারণ আমাদের সাইটে সমস্যা, এমন অনেক ক্লায়েন্টের সাইটে থাকতে পারে। তো আপনারা কি করবেন? এই যে অ্যাডভান্স সেটিংস এ যা ওয়ান্স পার পেজ করে দেবেন, যাতে এই মানে ইভেন্টটা পেজের মধ্যে শুধুমাত্র একবারই ফায়ার হয়। আবার গুগলটাও যাবেন, যা এই যে অ্যাডভান্সে যাবেন, এটা ওয়ান্স পার পেজ করে দেবেন। ঠিক আছে, তাহলে একবারই ফায়ার হবে। তো যাই হোক, অ্যাড টু কার্ট করলাম। এবার যদি আমরা একটু চেক আউট করি, দেখি চেক আউটটা আসছে কিনা। এই যে চেক আউট ফায়ার হয়েছে, দেখছেন? এবার যদি আমরা একটু পারচেস করি, প্লেস অর্ডার, এই পারচেসটা আসে কিনা। এই যে পারচেসটা কি চলে আসছে, দেখছেন? তো আমরা বলতে পারি আমাদের কি ট্যাগ ট্রিগার, ভ্যারিয়েবল আর সার্ভার সাইড কন্টেনার সেটআপ অল থিং কি সাকসেসফুলি কাজ করতেছে। আহ আজকে আই থিঙ্ক অনেক বেশি হয়ে গেছে, আজকে গুগলেরটা দেখাইলাম না, গুগলেরটা হয়তো নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নাই। একটু বুঝতে পারছেন কি না ভাই বলেন? বুঝতে পারছেন কিভাবে সার্ভার কাজ করে, কিভাবে কনফিগার করতে হয় সার্ভার? হ্যালো?
আপনারা কি boss। আছেন ভাই? জি জি বস আছে। 11 জন ছিল, এখন আছে কয়জন? আমি আর ইজি আপার বাদ দিলে আছে 5 জন। ঠিক আছে, সমস্যা নাই। তারা হয়তো সব জানে, এর জন্য চলে গেছে, বা অনেকের কারেন্টও চলে যেতে পারে, জানি না। যাই হোক, এর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে ভাই? বলেন, থাকলে বলেন। না ভাই, আপাতত কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা কিন্তু খুবই অ্যাডভান্স ক্লাস। এটা কমসে কম 5 বার দেখবেন, 5 বার। একটা রিকোয়েস্ট আছে, জি বলুন। একটু ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করে দিবেন boss। জি জি, ভিডিও কালকে সকালের মধ্যে গত পেয়ে যাবেন ক্লাসটা একটু ইনশাআল্লাহ। হয়েছে, হ্যাঁ গত ক্লাসটা একটু হয়েছে, একটু তাড়াতাড়ি দিয়ে দেন তাহলে আমাদের জন্য আসলে একটু সময় মানে ভালো ঠিক হয় আর আছে, কি। ঠিক আছে, ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই।